আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। এখন যে ঘটনাটা শেয়ার করবো তার নাম হচ্ছে বান্না ভাই। উনি আমার আসলে কিভাবে পরিচয় হয়েছে আমি সেটা পরে বলছি। তো একদিন তিনিও তার স্ত্রী রিফা আপু একসাথে অফিস শেষে অপেক্ষা করছিলেন বাসায় যাবে। তো সেদিন এত বৃষ্টি ছিল যে তা বলার ভাষা নাই। তো 1998 সালের ঘটনা এবং ঘুটঘুটে অন্ধকার চারদিকে, কারণ ইলেকট্রিসিটি নাই, রাস্তায় পানি, এমনকি রাস্তার ল্যাম্প পোস্টেরও কোনো আলো নাই। আর তখন নতুন নতুন মোবাইল সবে আবিষ্কার হয়েছে, তো লাইটের দিকে তখন মোবাইলের লাইট কোথায় পাবে, তখন টর্চ লাইটই ছিল ভরসা। কিন্তু কে জানে এরকম হবে, ঢাকার রাস্তায় টর্চ লাইট লাগবে, তো সবসময় টর্চ লাইট কেউ নিয়ে বের হতো না। আর বিদ্যুৎ না থাকা তখন নিত্য নতুন কিছু ছিল না। তো তারা অপেক্ষা করছিল, এমন সময় একটা বাস তাদের সামনে আসে। রাস্তার মধ্যে তারা দাঁড়িয়েছিল। তারা আবারও তিনি আমাকে বলেছিলেন তারা কিন্তু একই অফিসে চাকরি করতো দুজন। তো তারা বাসের খোঁজে আসলো, বাস স্ট্যান্ড থেকে একটু দূরে ছিল, কেননা তখন বাস স্ট্যান্ডে ছিল পানি, আর ফুটপাথ ধরে মেইন রাস্তা থেকে একটু দূরে বাস থামিয়ে উঠবে এরকম একটা প্ল্যান করে তারা দাঁড়িয়েছিল। এমন সময় একটা বাস আসে। বাসটা পুরাটাই খালি, ভেতরে শুধুমাত্র 4 জন যাত্রী। তাদেরকে বলে অমুক এলাকাতে যাব, ওঠেন। আর এরকম বাস তখন ছিল না যে ওই এলাকায় যাবে, কারণ তাদের এলাকায় যেতে গেলে 2বার বাস থেকে নামার পরে রিক্সা দিয়ে যাওয়ার লাগে। তো তারা খুব অবাক হয়ে যায়। তো বাসের কন্ডাক্টর বলে তাড়াতাড়ি উঠে যান, বৃষ্টি নামছে, অনেক জোরে বৃষ্টি নামবে। তো তারা আসলেই দেখছিল বৃষ্টি তখন নেমেও গেছে জোরে। আর তারা যেহেতু এগিয়ে গেছে বাস পর্যন্ত, তো আবার পিছনে ভিজে যাবে, পিছনে যেতে যেতে মোটামুটি সবই যাবে ভিজে। আর সেদিন অফিসের জরুরি ফাইলও তার সাথে ছিল, বান্না ভাইয়ের সাথে। তো তিনি কি করলেন, তার ওয়াইফকে নিয়ে বাসে উঠে গেলেন। তার বাসে উঠে যায়। বাসে উঠে বাস থেকে দেখে তারা বাসটা খুব জোরেও যাচ্ছে না, আবার খুব ধীরেও চলছে না। আর বাসের ভেতরে থাকা যাত্রীদের দিকে তাকিয়ে দেখে সবাই চুপচাপ মাথা নিচু করে বসে আছে। তারা স্বামী স্ত্রী খুব ভয় পেয়ে যায়। ঘটনা কি, এরকম তো হওয়ার কথা না। ঢাকার মতো শহরে এরকম বাসও তার আগে দেখেনি। বাসের মধ্যে কোনো কিছু লেখা নাই কোথায় যাবে, বাসটার ক্যাটাগরিটাই ডিফারেন্ট। তো বাসে ওঠার পর তারা দেখে বাসটা অনেকটা লম্বা। বাসে করে তারা যাচ্ছে, কিন্তু এত বড় খালি বাস দেখে কেউ থামাতেও বলছে না, অথচ তারা কিন্তু বাইরে মানুষ দেখছে, বহু মানুষ। তো বান্না ভাইয়ের স্ত্রী তাদের সদ্য বিয়ে হয়েছে, তো ভাবছিল যে চিৎকার দিবে নাকি বাসের ভেতর থেকে, কিন্তু কিছুতেই মন সায় দিচ্ছিল না। এদিকে বান্না ভাই দেখেন তাদের বাসার সামনে বাসটি তাদেরকে নামিয়ে দিল। তিনি আমাকে যখন বলছেন তার বলে যে তার হাতের লোম দাঁড়িয়ে যাচ্ছে, যে এমন অবস্থা যে তিনি এটা কখনো ভুলবেন না, যে তাদের দুজনকে বাসার সামনে নামিয়ে দিল। কেন তাদের এত ভয় লেগেছে কাহিনীটা আমি এখন বলছি। বাসার একটা গলির ভিতরে, যেখানে একটা রিক্সা ঢুকতে পারে না, অথচ সেই বাসটা তাদের 4 জন যাত্রী নিয়ে তাদের কোলাপসিবল গেটের কাছে নামিয়ে দেয়। তারা ভয়ে ভয়ে হাত পা কাঁপুনি দিচ্ছে, এমন অবস্থায় নামলো যে তারা বুঝতে পারছিল না কি করবে। বাসায় ইলেকট্রিসিটি নেই, তবেও তাদের যে বাসা আর আশেপাশের দোকান তারা দেখে বুঝেছে, এটা তারা আমাকে কনফার্ম করেছে যে আমি দোকানপাট দেখে বুঝে গেছি এটা তাদের বাসা। বাসা থেকে বাসটা থেকে নামার পর তারা দেখে তাদের নামিয়ে দিয়ে বাসটা তাদের পাশের বাড়ি দিয়ে ক্রস করে কোথায় জানি চলে গেল। পাশের বাড়ির শেষে একটা খালি জায়গা ছিল, মাঠ ছিল, ওইখানে বাস কোথায় যাবে, তারপরেই বাড়ি আর কি। ওই বাড়ির মাঝখান থেকে ছোট একটা রাস্তা যায় মানুষ হাঁটা যাওয়ার, ওই দিক দিয়ে বাসটা চলে গেল। কিছু বুঝাই গেল না, অন্ধকারে মিলে গেল। তারা খুব ভয় পেয়ে যায়। আর তখন বিদ্যুৎ তখনও আসে নাই। এবার মজার বিষয়টা হচ্ছে, রাত তখন বাজে 7:35। তারা অফিস থেকে নামে 7:10। তারা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল 7:30 পর্যন্ত। তার তখনও মনে আছে তিনি ঘড়ি দেখে 7:31 বাসে ওঠে। তারা বাসার নিচে নামিয়ে যখন সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবে, তখন দেখে তাদের ঘড়িতে বাজে 7:35। বাসটা তাদের কাছে অলৌকিক মনে হতে থাকে। তারা বুঝতে না পেরে তাড়াতাড়ি বাসায় উঠে যায়। দ্বিতীয় তলায় তাদের বাসা। 4 মিনিট কিভাবে সম্ভব? এটা কখনোই সম্ভব না। তাদের বাসায় আসতে বাসে 7 জায়গায় বাসটা থামে। 2টা বাস চেঞ্জ করতে 7 বার থামতে হয়। কখনো কখনো 1 ঘন্টা সময় লাগে, আবার কখনো কখনো 45 মিনিটও যাওয়া যায় বাস যদি পেয়ে যায়। কিন্তু 4 মিনিট তারা বারবার বাসায় ঢোকার সময় দেখছে আসলে তারা বাসায় এসেছে। তো তারা বারবার মনে করছিল তারা মনে হয় এই দুনিয়াতে নেই, এটা সম্ভব না। আর বান্না ভাই তেমন একটা নামাজে কালামে ছিল না, তাই তার বিলিভ করতে একটু বেশি কষ্ট হচ্ছিল। কিন্তু তার স্ত্রী আবার নামাজ পড়তো খুব প্রতিদিন।
এবং তার স্ত্রী খুব ভয় পেয়ে যায় এবং খুব চুপচাপ ছিল সেদিন। রাত 10টায় তখনও বৃষ্টি পড়তে থাকে এবং বিদ্যুৎ চলে আসে রাত 10টার দিকে। সেদিন রাতের বিদ্যুৎ আসার পর তারা দেখে তাদের বেডরুমের এক কর্নারের উপরে ঢালাই ভেঙে চলে এসছে, আর সেই ঢালাইয়ের রড দেখা যাচ্ছে। যদি ফাটল ধরে থাকতো তাহলে বাসার অন্য জায়গা ফাটল ধরতো, কিন্তু এরকম ফাটল তাদের চোখে পড়েনি, কারণ ঘুমাতে গেলে তো উপরে সিলিংয়ের দিকে চোখ পড়ে, ফাটল দেখার কথাই। সেদিন রাতের বেলা তারা ঘুমায়। ঘটনা শুরু সেদিন থেকে। রাতের বেলা গভীর ঘুমে থাকা অবস্থায় রিফাত আপুর ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর তিনি উপরের সিলিংয়ে একজন মানুষকে ঝুলন্ত অবস্থায়, ফাঁসি দেওয়া অবস্থায় দেখতে পান। এবং ফাঁসি দেওয়া অবস্থায় মানে যে মানুষটার মাথা ফাঁসির ভেতরে, সেটা তিনি দেখতে পাচ্ছেন, কারণ দড়িসহ দেখতে পাচ্ছিলেন তিনি। এবং আশ্চর্য, ফাঁসি দেওয়া মানুষটার শরীরে কাফনের কাপড় দিয়ে মুড়ানো, মাথার মধ্যে একটা প্যাচ, পায়ের মধ্যে একটা প্যাচ, ঠিক কাফনের কাপড় 3 পাশ দিয়ে বেঁধে লাশ ধরে রাখে, ঠিক এমনিভাবে মনে হচ্ছিল লাশ ঝুলছে তার মাথা বরাবর উপরেই। তিনি দেখে এক চিৎকার দিয়ে বলেন, ও মা, ও মা, আল্লাহ আমাকে বাঁচাও, এটা আমি কি দেখছি। চিৎকারে তার স্বামী উঠে তাকে ধরে বলে, কি হয়েছে? তিনি বলেন, আমি এই মাত্র আমার মাথার উপর একটা লাশ দেখেছি ঝুলতে। তিনি ঘেমে একাকার। পরিবেশটা ঠান্ডা ছিল, কিন্তু এরকম ভয় তিনি আগে কখনোই পান নাই। তাকে সারা রাত পাহারা দেওয়া হয় এবং তিনি বলেন তার সাথে সজাগ থাকার জন্য। ভয়ের মাত্রা এতটাই বেড়ে গেছিল যে তিনি মোটামুটি সেদিন সারা রাত ভয়ে জেগেছিলেন এবং কাঁপছিলেন। প্রায় 1 মাস তাকে জিনিসটা ভোগায়। প্রায় সময় তিনি ঘুম ভেঙে রাতে ছাদের সিলিংয়ের দিকে তাকান, কিন্তু কোনো কিছু দেখতে পাচ্ছিলেন না, কিন্তু ভয় পেয়েছিলেন ঠিক 1 মাস। 1 মাস পর তিনি তার মায়ের বাসায় ছিলেন। সেদিন মায়ের বাসার রাতের বেলা তার বোনের সাথে তিনি ঘুমাচ্ছিলেন। হঠাৎ তার ঘুম ভাঙে। তিনি ঘুম থেকে উঠে বারান্দায় যান। তখন বাইরে ফজরের আজান হচ্ছিল। তার বোন নামাজের জন্য উঠে ঘুম থেকে, ফজরের আজান তাদের সামনের মসজিদে হচ্ছিল এবং খুব জোরে। এমনকি ফজরের আজান যখন হয় মসজিদের পাশে, এমনভাবে হয় যে কথা বললেও নাকি পাশের মানুষ শোনে না। একদম মাইকটা তাদের ইজিলি দেখা যাচ্ছে আর কি, পাশাপাশি আর কি। তো তার বারান্দা থেকে ডান দিকে চোখ যাওয়ার পর লক্ষ্য করেন তাদের পাশের বাসার ছাদ হতে তাদের বাসার বারান্দার দিকে অনেকগুলো সাদা কাপড়ের ন্যায় হালকা আবছা বোঝা যাচ্ছে উড়ে উড়ে তার দিকে আসছে। 1 মাস যেহেতু কিছু হয়নি, তিনি আবারও এরকম কিছু দেখে ভয় পেয়ে রুমের ভেতর চলে যান। এরপর তার জ্ঞান ফেরে সকালের দিকে। তিনি তার বাবা মাকে জড়িয়ে ধরে বলতে থাকেন, মা, বাবা, আমি আজকে ফজরের আজান শেষ হওয়ার পর দেখেছি, আমার যা দেখেছি তা দেখার পর আমার মাথা এখনও ঘোরাচ্ছে। তো তার বাবা মা খুব কৌতূহল বসে দেখে, কী দেখছিস তুই, বল, আমাকে বল। তিনি প্রথমে বলতে পারছিল না। পরে তিনি বলেন, আমার কি হয়েছে আমি জানি না, আমি যা দেখছি তা সবাই তা দেখছে না। আমি ঘুমেছিলাম না, বিশ্বাস করে আমি ঘুমেছিলাম না। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখলাম অনেকগুলো সাদা কাপড় আমার দিকে আসছে, তাদের সাথে মাথার উপর কি যেন। কাছে আসার পর বোঝা গেল এগুলি মানুষের ন্যায়, কোনো মানুষের ন্যায় লাগছে। কাছে আসার পর দেখলাম যে একটা লাশের খাটিয়া তাদের কাঁধের উপরে। লাশের খাটিয়া থেকে বান্না কাফনের কাপড় জড়িত অবস্থায় লাশের খাট থেকে উঠে আমাকে বলে, আমি খুব তাড়াতাড়ি চলে যাব, তুমি নিজের যত্ন নিও। সেদিন সকাল থেকে পাশের বাসায় কল দিয়ে পাওয়া যাচ্ছিল না বান্না ভাইকে। অফিসে কল দেওয়া হলে পরে জানতে পারে তিনি মিটিংয়ে আছে। আর রিফাত আপু সেদিন এই ঘটনার পর অফিসে যাননি। সন্ধ্যায় হঠাৎ ফোন আসলো, থানা থেকে পুলিশ কল দিয়েছে, বলছে তাদের একজন বান্না নামে অ্যাক্সিডেন্ট করেছে, ভর্তি আছে ঢাকা মেডিকেলে। সেখানে পুলিশের সোর্স অপেক্ষা করছে, তারা গেলে ওনারা বের হবে। পরে হাসপাতালে গেলে জানা যায় বান্না ভাইয়ের ডান হাত থেকে 2টা হাড্ডি ভেঙেছে এবং সেখান থেকে তাকে নেওয়া হয় পঙ্গু হাসপাতালে। পরে প্লাস্টার করে নিয়ে তাকে বাসায় নেওয়া হয় এবং পরে রিফাত আপু তার বাসার থেকে তাদের বান্না ভাইয়ের বাসায় চলে আসে। তো রিফাত আপু জানিয়েছিল বান্না ভাইকে যে তিনি এই জিনিস ফজরের ওয়াক্তে দেখেছেন, এটার সাথে নিশ্চয়ই কোনো একটা কানেকশন আছে। রিফাত আপু বুঝেছিল হয়তো এটা স্বপ্নই ছিল, সবাই তাই বলছিল, কিন্তু তার মনে আছে বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়েছিলেন তিনি এবং সে বান্না ভাইকেই দেখেছেন লাশের খাটিয়াতে। বান্না ভাই ঠিক হতে প্রায় 5 মাস সময় লেগে যায়। 5 মাস যাবৎ তিনি ভয়ঙ্কর কিছু সামনে দেখেন, শুধু স্বপ্নের মধ্যে 4-5 বার কবর দেখেছেন। তিনি অফিস করতেন না, কারণ বান্না ভাইয়ের সেবা করতে হতো তাকে। বান্না ভাইকে হঠাৎ তিনি জিজ্ঞেস করলেন যে, তুমি অ্যাক্সিডেন্টটা কীভাবে করলা? তিনি বলেছিলেন যে রিক্সাতে উঠছিলেন, তার কাছে ওয়েদার ভালো লাগছিল, ভেবেছিলেন রিক্সায় করে বাসায় যাবেন ভাবছিলেন। রওনা হওয়ার পর নটরডেম কলেজের সামনে তিনি যাবার পথে পেছন থেকে একটা বাস ধাক্কা দিলে তিনি পড়ে যান সেখানে। অথচ রাস্তা এত বড় রাস্তা, সেই বাসটা তাকে, রিক্সাটা বামে চেপেছিল, কিন্তু তার বাসটা তাকে এসেই ধাক্কা দেয়। কিন্তু তার সাথে যে রিক্সাওয়ালা ছিল তিনি তেমন কোনো ব্যথা পান নাই, কিন্তু তার এই অবস্থা হয়েছে।
তো পরবর্তী সময় তারা কিছু 7-5 ভাবে না এবং রিফাত আপু প্রায় সময় স্বপ্ন দেখছিল তার ঘরের ভেতরের দেয়ালের ভেতর থেকে কেউ প্রবেশ করে এবং উপরের যে সিলিংটা ভাঙা ছিল ওই কর্নার থেকেও কেউ প্রবেশ করে। অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে থাকে একটা কর্নারে, ঘরের পশ্চিম দেয়ালের বাম পাশের কর্নারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর জোরে জোরে কাঁদে এবং কান্নাটা ছিল সম্পূর্ণ মেয়ে মানুষের কান্না, কিন্তু পুরোটাই এমনভাবে কাঁদতো। আর কাহিনী হচ্ছে যে অবয়বটা দেখা যাচ্ছিল সেটা অনেকটা ছেলে মানুষের মতো, সেটা সে স্বপ্নে দেখতো। প্রতি রাতে তিনি এই স্বপ্ন দেখছিলেন এবং দেখতেন, প্রতিদিনই তিনি এই জিনিস তার স্বামীকে বলতেন, কিন্তু বান্না ভাই তাকে 3-4 বার এই সাইকিয়াট্রিস্ট পর্যন্ত দেখেছেন, এর পর্যন্ত আর কিছুই না। তিনি হঠাৎ করে চাকরি ছেড়ে দেন, বাসায় থাকা শুরু করেন। বান্না ভাই বাসায় আসার পর তিনি যেমন দরকারি ছাড়া কথা বলতেন না। বান্না ভাই বোঝা শুরু করলো যে ঘটনা সমস্যা আছে, কোনো একটা সমস্যা হচ্ছে। তো তার শ্বশুরকে মানে রিফাত আপুর বাবার সাথে তিনি কথা বলেন এবং হুজুরের শরণাপন্ন হন। হুজুর তাদেরকে দেখে কিন্তু কিছুদিন কিছু বলে না এবং হুজুরের কথা কয়েকদিন দেখেন তারা। হুজুর বলেছে যে আপনারা কয়েকদিন দেখেন, দেখি কি হয়। এবং তিনি ডাবের মধ্যে কিছু মিশিয়ে দিয়ে, ডাবের পানির সাথে কিছু মিশিয়ে দিয়েছিলেন এবং 1 বোতল পানি দেওয়া ছিল, পানি পরে সেটা বলেছিল গোসল করতে, মানে সেটা দিয়ে গোসল করতে বলা হয়েছিল। খুব একটা কাজ হচ্ছিল না। একদিন বান্না ভাই রাতের বেলা তার ঘুম ভাঙে বিদ্যুৎ চমকানোর বিকট শব্দটা অনেক জোরে জোরে হচ্ছিল, মানে বারবার বুক কেঁপে উঠছিল, এরকম জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল। তিনি মানে ঘুমটা ভেঙে দেখেন যে রিফাত আপু বারান্দায় দাঁড়িয়ে আছে এবং জোরে জোরে হাসছেন, কার সাথে যেন কথা বলছেন। তিনি ডাকলেন, খুব জোরে জোরে ডাকলেন। রিফাত আপু মাথা ঘুরিয়ে খালি জাস্ট দেখলো এবং আবারও জোরে জোরে হাসা শুরু করলো সামনের দিকে তাকিয়ে। সকালে তিনি রিফাত আপুকে বললেন যে রাতে তোমাকে এরকম অবস্থায় দেখেছি আমি, ঘটনা কি? রিফাত আপু বলে, আমি কিছুই জানি না, আমি ঘুমের মধ্যে ছিলাম, কোথা থেকে কি দেখেছো আমি জানি না কিচ্ছু, আমি বুঝতেই পারছি না তুমি কি বলছো। তো এদিকে হঠাৎ করে সেই হুজুরটা ডেকে পাঠায়। তারা যান এবং বলেন, তোর স্ত্রীকে তো তোদের দূরের কেউ বসে আনার চেষ্টা করছে, হয়তো নিয়ে আসবে খুব শিগগিরই। এর পেছনে কে কাজ করছে তা এখনই বলতে পারছি না, তবে জিন যে এই কাজ মানে যে জিন এই কাজটা করে যাচ্ছে সে তোকে অ্যাক্সিডেন্ট করিয়েছে, মানে বান্না ভাইকে বলছে। এখন হয়তো যারাই বাধা দেবে তাদেরকে টার্গেট করে বসবো ওরা, সলিউশন এখনই দিতে পারছি না, তবে তোদের বলে দেই কিছু কাজ তো করতে হবে অবশ্যই। তারা সেখান থেকে বাসায় যেয়ে দেখে রিফাত আপু সারা মেঝেতে রক্ত ঝরিয়ে পড়ে আছেন, হাত থেকে বেশ রক্ত গেছে। তো ঠিক মতো কাটতে পারেনি তিনি, হাসপাতালে নেওয়ার পর তারা জানতে পায় এবং তাই রক্ত বেরিয়েছে, কিন্তু হেমোরেজিক শকে যান নাই। পরে হাসপাতালের ভেতরে সবার টেনশন কাজ করছিল। তার পাশে সার্বক্ষণিক একজন লোক পাহারা দিত এবং 3-4 দিনের ভেতরে হুজুর ফোন দেয় তাদেরকে এবং যেতে বলে। তো বান্না ভাই এবং রিফাত ভাইয়ের বাবা তার ওখানে যান এবং হুজুর বলে ওকে দ্রুত এই বাসা থেকে অন্য বাসায় ওকে নিয়ে যা, যে বাসায় নিবি সেখানে ঠিকানা কাউকে দিবি না, যে জাদুটনা করেছে সে অনেক দূরে থাকে আর যে করিয়েছে সে তোদের পরিচিত কেউ, খুব শক্তিশালী জাদু করার আগেই কেটে পড়, আর অফিস থেকে তুইও বের হয়ে অন্য কোথাও চাকরি নে। তিনি প্রথমে বিশ্বাস করছিলেন না, কিন্তু রিফাত আপু বলছিল তিনি তার ঘরে অনেকগুলো কবর একসাথে দেখেছিলেন ঘুমের মধ্যে, প্রায় সময় দেখছেন এক একটা কবর থেকে নাকি এক এক রকম শব্দ আসে। কোনো কবর থেকে নাকি রিফাত আপুর বাবা অথবা মায়ের কথা আসে, আবার কোনো কবর থেকে রিফাত আপুর ভাইয়ের অথবা বান্না ভাইয়ের ভয়েস আসে। এরকম কবরস্থানের মতো সদৃশ তিনি ঘরের মধ্যে প্রায় সময় দেখছিলেন। সেদিন যে হাত কাটলো সেটা কিভাবে কাটলো তিনি সেটা জানেন না। তারা খুব তাড়াতাড়ি সেই বাসাটা পাল্টে ফেলে। বাসা পাল্টে বান্না ভাই আগেই চাকরি দরখাস্ত করে রেখেছিল। অন্য অফিসে ইন্টারভিউ হওয়ার পর তিনি ওই চাকরিটাও ছেড়ে দেন। হুজুরকে কখনো জিজ্ঞাসা করেননি এরপরে কেন তারা হুজুরকে জিজ্ঞেস করেনি কেন তারা কেউ কিছু ফেস করেন নাই, আর রিফাত আপু ফেস করেনি তিনি, কারণ সবচেয়ে বেশি তিনিই ফেস করতেন। হুজুর জাস্ট একটা কথা বলেছিল যে যাই কিছু হয়েছে ভুলে যেতে, এখন হয়তো আর কেউ ক্ষতি করবে না ইনশাল্লাহ। যে করতে চাইছিল সে আসলে নিতান্তই জানতো না সে কি করছে, তবে অনেকটুকু এগিয়ে গেছিল। এটা করিয়েছে তার আগের অফিসের কোনো একটা কলিগ, নাম প্রকাশ করেনি। কেন তার রিফাত আপুর উপর জাদু করেছে বা জাদুটনা করতে চেয়েছে বা বসে আনতে চেয়েছে সেটাও তিনি হুজুর বলেননি। এরপর সব নর্মাল হতে বেশি দিন সময় লাগেনি, অল্প সময় লেগেছে, 4-5 মাসের মধ্যে তার কিছুই দেখেনি এবং এটা বুঝতেও সময় লেগেনি কে করেছিল এটা। রিফাত আপু পুরোপুরি বুঝে গেছিল। তো তারা 2003 সালে ডিভি পেয়ে আমেরিকা চলে যায়। আমার সাথে 2008 থেকে বান্না ভাইয়ের সাথে পরিচয়, তখন ইয়াহুতে চ্যাটিং হতো আমাদের, আমি বলছি
সেদিন মানে সে আমাকে বলেছে যে তোমাদের ভৌতিকতার কথা শুনি এবং একটা ঘটনা শেয়ার করবো, আমাদের লাইফের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা হিস্ট্রি, এবং এটা আমরা কখনো কাউকে বলিনি, কখনো শেয়ার করিনি। ইভেন বান্না ভাইয়ের বাবা মাও জানতো না, তারা গ্রামে থাকতো, মফস্বল এরিয়াতে থাকতো, তারা জানতো না, কিন্তু রিফাত আপুর বাবা মা জানতো এবং তারা আত্মীয় স্বজনদেরকেও জানায়নি। এবং তিনি বলেছেন যে এই ঘটনা তিনি শেয়ার করবেন, তিনি শেয়ার করে ফেলেছেন। এবং এই করোনাকালীন সময় দেশে এসে তিনি আমার চেম্বারে বসে ঘটনাটা শেয়ার করেছেন। এই জন্য বান্না ভাইকে অনেক 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 ধন্যবাদ। এবং রিফাত আপাও, উনিও আমার পেশেন্ট, দুজনই আমার পেশেন্ট। তো আশা করছি আপনাদের ঘটনা ভালো লেগেছে। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন তামিম ভাই। উনি সৌদি প্রবাসী একজন রেমিটেন্স যোদ্ধা। ওনার দেশের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার বেতকা নামক গ্রামে। আর এটি আমাদের চ্যানেলে পাঠানো ওনার প্রথম ঘটনা। তো চলুন ঘটনা শুরু করি। ঘটনাটি ঘটেছে ওনার নিজ গ্রামেরই, আর সময়টা 2017 সালের শেষ দিকে। গ্রামের একটু বর্ণনা না দিলে এই ঘটনার মূল বিষয়বস্তু কিন্তু লিসেনারদের বুঝতে অসুবিধা হতে পারে, এই কারণে আমি একটু বর্ণনা দিয়ে নিই। এই যে তামিম ভাই, ওনাদের যে বাসা, ওই বাসার যে জায়গাটা পাশেই রয়েছে একটা পুকুর। ওই পুকুরটা পুরো ময়লা আবর্জনায় ভর্তি, কোনোভাবেই সেটা ব্যবহারযোগ্য নয়, মানে পুরোপুরি ব্যবহারের অযোগ্য। এই পুকুরের 3 পাশ ঘিরে বিভিন্ন বাড়িঘর রয়েছে, আর এক পাশে একটি পরিত্যক্ত কোল্ড স্টোরেজ রয়েছে। আর এই যে কোল্ড স্টোরেজ আর এই ময়লা পুকুর, এই দুটোর মাঝখানে রয়েছে একটি পুরনো তুলা গাছ আর একটি তাল গাছ। পুকুরের উত্তর পাশে যে বাড়িগুলো, তা অধিকাংশই নতুন। আগে নাকি এখানে একটি পরিত্যক্ত ধান সেদ্ধ করার মিল ছিল, মানে চাতাল ছিল, আর ছিল কলা বাগানের ঝোপঝাড় আর কি। দিনের বেলাতে ওইখানে মানুষজন যেতে চাইতো না। সময়ের পরিবর্তনে আস্তে আস্তে মানুষ সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরবাড়ি নির্মাণ করেছে। তো এই যে কলা গাছ, তুলা গাছ, এই কথাগুলো যে লিসেনার্স আপনারা একটু মনে রাখবেন। এবার চলুন মূল ঘটনার মধ্যে ঢুকে যাই। 2017 সালের শেষ দিকে এই যে তামিম ভাই, উনি তখন মাত্র জেএসসি পরীক্ষা শেষ করেছেন। হঠাৎ একদিন দুপুরবেলা শুনতে পান পাশের বাসার একজনকে নাকি জিনে আসর করেছে। কথাটি শুনে উনি সাথে সাথে সেখানে দেখতে যান। গিয়ে দেখেন যার উপর জিন ভর করেছে তিনি সম্পর্কে ওনার দাদি হন। তো তার কাছে গিয়ে উনি বুঝতে পারেন যে তার আচরণ স্বাভাবিক নয়। তাকে ওনারা যেমনটা দেখে অভ্যস্ত, আজ উনি তার পুরোটাই বিপরীত। উনি তার থেকে একটু দূরে দাঁড়িয়ে বাকিদের মতো দেখছিলেন। তো এই যে দাদি, উনি বাঁশের তৈরি একটা মোড়াতে বসেছিলেন। তো মোড়াটাকে আবার সোজা করে বসেছিলেন না, উল্টো করে সেটার উপর বসেছিলেন। হঠাৎ করে ওই দাদি বসা থেকে উঠে দাঁড়িয়ে রান্নাঘরের দিকে যান এবং ভাতের একটা পাত্র নিয়ে আসেন, মানে যেটাতে রান্না করা হয়েছে, বা পাতিল যেটাকে বলি আমরা আর কি। তো ওখানে তার ওই পরিবারের 5 জনের জন্য ভাত রান্না করা ছিল। তো ওই পাতিলটা নিয়ে এসে ওই উঠোনের একটা জায়গায় রেখেছেন, আবার রান্নাঘরে যান, গিয়ে একটা কড়াই নিয়ে আসেন, তার মধ্যে মাছ রান্না করা হয়েছিল। ওই কড়াই থেকে ওই মাছের বড় একটা মাথা উঠিয়ে ওই ভাতের পাতিলের মধ্যে রাখেন। রাখার পর খাওয়া শুরু করেন। মাত্র কয়েক মিনিটের মধ্যে সমস্ত ভাত উনি খেয়ে শেষ করে ফেলেন। খাওয়ার পর ওই যে মাছের পুরো মাথাটা উনি বড় একটা হা করে পুরোটাই মুখের মধ্যে দিয়ে গিলে ফেলেন। এটা কিন্তু কোনো স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভবই নয়। কোনো স্বাভাবিক মানুষ এত বড় একটা মাছের মাথা এটা গলার মধ্যে দিলে তো তার যে খাদ্যনালী, এই খাদ্যনালী ফেটে যেতে পারে, বা খাদ্যনালী বড় ধরনের ক্ষতি হয়ে সে মারা যেতে পারে। কিন্তু উনি সকলের সামনে এই কাজটি করে ফেলেন, এটা কিভাবে সম্ভব? আর 5 জনের ভাত উনি একাই খেয়ে শেষ করে ফেললেন, একজন বয়স্কা ভদ্রমহিলা। এটাও তো সম্ভব নয়। এগুলো দেখে সকলেই তো খুবই অবাক হয়ে যায়। তো উনি খাওয়া শেষ করে হঠাৎ করে এই তামিম ভাইয়ের দিকে তাকিয়ে বলে উঠলেন, কিরে, ভয় পাচ্ছিস? আয়, আমার কাছে আয়,
তুই তো আগে আমার ওইখান দিয়ে প্রায়ই যেতি, আর এখন যাস না কেন? ও, গাছগুলো কেটে ফেলা হয়েছে তাই বুঝি, এই জন্য আর যাস না। তো এই কথা বলার পরে হঠাৎ করে অস্বাভাবিকভাবে ওই দাদি কান্না করতে শুরু করলেন। আর হঠাৎ করে এই ধরনের কথা শুনে তামিম ভাইও কিন্তু ভয় পেয়ে যান। তো প্রথম দিকে ওনার কথার মানে বুঝতে না পারলেও পরে সকলেই বুঝতে পারেন যে উনি মূলত ওই কলা বাগানের কথা বুঝিয়েছিলেন, যেটা কেটে সাফ করে মানুষজন ঘর বাড়ি করেছে। তো একটা সময় কিন্তু সত্যি এই তামিম ভাই ওইখানে যেতেন এবং উনি এবং ওনার বন্ধুরা ওই পাশ দিয়ে খেলাধুলা করতেন। তো এই যে এই অবস্থা দীর্ঘ সময় ধরে যে ওনার উপর কোনো কিছু একটা ভর করেছে, এগুলো দেখে ওনার ছেলে আশেপাশ থেকে একজন কবিরাজকে নিয়ে এসেছেন। তো কবিরাজ এসে তার রিচুয়াল শুরু করেন এবং ওই জিনটির সাথে কথা বলতে শুরু করেন। কথা বলার এক পর্যায়ে ওই দাদিকে ধরার কারণ জিজ্ঞেস করলে ওই জিনটি বলতে শুরু করে, আমি সন্ধ্যার পর ওর বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম, আর ও কি করেছে, ও মাছ ধোয়ার পর ওই আষ্টে পানি আমার গায়ে ছুঁড়ে মারে, আমার শরীরটাকে অপবিত্র করে দেয়। এই কারণেই আমি ওকে ধরেছি, আর তোরা যাই করিস না কেন আমি একে ছাড়বো না। এইটা বলার পরেই ওই দাদির ভেতরে থাকা ওই জিনটি খুব জোরে জোরে হাসতে শুরু করে। তো কবিরাজ যখন তার চিকিৎসা করছিলেন তখন পাশের বাড়ির আর একজন ভদ্র মহিলা উনি কি করেছেন, একদম ওই দাদির সামনে গিয়ে বসে পড়েছেন। তো কবিরাজ বারবার বলছেন, যাই আপা আপনি এখান থেকে সরেন, সরে অন্য জায়গায় যান, অন্য জায়গায় গিয়ে একটু দূরে বসেন, এইভাবে বসতে নাই সামনে। জিনে আসর করা ব্যক্তির সামনে বসলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, আমার রুগিয়া করতে সমস্যা হবে, সরেন তাড়াতাড়ি সরেন। কিন্তু ওই মহিলা এতটাই ঘাটতারা প্রকৃতির, উনি কিছুতেই ওখান থেকে সরবেন না। তো কবিরাজ চিন্তা করলেন যে এখন ওই মহিলাকে ওখান থেকে তাড়াবো না জিনকে তাড়াবো, তো জিনকে তাড়ানোটাই বেশি জরুরি। তো ওই মহিলার দিকে উনি আর খেয়াল না করে উনি ওনার মতো করে ওই জিনকে তাড়ানোর চেষ্টা করেন। তো জিনটা একটা পর্যায়ে বলে, ঠিক আছে আমি চলে যাব, আমার একটা শর্ত, সেটা হলো আমাকে একটা কালো গরু দিতে হবে এবং সেটা ষাঁড় গরু হইতে হবে। কবিরাজ বলে, মামু বাড়ির আবদার পাইছো না, একে তো এসে একটা বয়স্ক মহিলাকে ধরছো, ধরার পরে কষ্ট দিচ্ছ, আবার বলতেছো গরু দিতে হবে। চাইলেই গরু পাওয়া যায় না, এরা গরিব মানুষ না, তুমি চাইলা আর এরা চাল চালায় এসে তোমাকে গরু দেবে। তুই কি যাবি নাকি আমি অন্য ব্যবস্থা নিব, গরু তোর পিঠের উপর দিয়ে দিব। এইরকম ভাবে কবিরাজ তাকে ঝাড়ি মারছেন। কবিরাজও খুব বিরক্ত যে ওকে গরু দিতে হবে, কি এমন ক্ষতি করছে যে ওকে গরু দিতে হবে, আর এ তো একটা গরিব মানুষ, ও কেন গরু দিবে, গরু তো দূরের কথা একটা মুরগিও দেবে না, এটা হলো কবিরাজের ভাষ্য ছিল। তো যাই হোক, কবিরাজ তার মতো করে তদবির করে একটা পর্যায়ে জিনটাকে ওখান থেকে তাড়াতে সক্ষম হন। তবে জিনটা যাওয়ার সময় বলে যায়, রে কবিরাজ তোর সাথে আবার দেখা হবে, আমি আবার আসব, আমি আমার দাবি পূরণ না হওয়া পর্যন্ত যাব না। তো ওখান থেকে তো ওই জিনটা চলে যায়। এরপরে কিন্তু ওই দাদি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যায়। সমস্যা হলো পরের দিন, আবার ঠিক তার পরের দিন ঘুম থেকে ওঠার পরে তামিম ভাই শুনতে পান আবার ওনাকে কাকে জিনে আছর করেছে। তো এই তামিম ভাই চিন্তা করেছেন, ওই যে গতকাল যে দাদির কাছে উনি গিয়েছিলেন, ওই দাদিকে মনে হয় জিনে আসর করেছে। তো উনি ওই দাদির বাড়িতে যান দেখার জন্য, গিয়ে দেখেন দাদি দিব্যি সুস্থ, উনি 8-10 দিন যেভাবে স্বাভাবিক কাজকর্ম করছে। তো উনি চিন্তা করেন যে কি ব্যাপার, কাকে তাহলে আসর করলো। পরে খোঁজ নিয়ে জানতে পারলেন যে একটা মানুষ আসর মানে তারপর আসর করা হয়েছে, সে একজন মহিলা, কিন্তু এটা সেই মহিলা গতকালকে দাদির ট্রিটমেন্ট করার সময় যে একদম কাছাকাছি গিয়ে বসেছিল, কবিরাজ তাকে সরে যেতে বলেছিল কিন্তু সে ঘাটতারামি করে সে সরে নাই, ওই মহিলাকে জিনে ধরেছে। তো সেই মহিলার বাড়িও একদম কাছাকাছি ছিল, মানে পাশাপাশি বলা চলে। তো তামিম ভাই তো দৌড়ে ওই বাড়িতে গিয়েছেন, গিয়ে দেখেন ওই মহিলাও এলোমেলো কথাবার্তা বলছে, পাগলামি করছে, উল্টাপাল্টা কথাবার্তা, গালিগালা, চিৎকার চেঁচামেচি এগুলো করছে। আর বাড়ির পাশ দিয়ে কিন্তু ধলেশ্বরী নদী বয়ে গেছে। ওই ধলেশ্বরী নদী দিয়ে ওই সময় একটা ট্রলার যাচ্ছিল, আর এই ট্রলারে কোনো একটা বড় সাউন্ড বক্স লাগানো ছিল, হয়তো বা কোনো প্রোগ্রামে ওয়াজ মাহফিলে তারা যাচ্ছিলেন বা মাদ্রাসার বাচ্চারা ওখানে দিয়ে যাচ্ছেন, ওইখানে অনেক জোরে কোরআন তেলাওয়াত প্লে করা ছিল। তো ওই কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে মনে হচ্ছিল ওই ভদ্র মহিলা
একদম শরীর দুমড়ে মুচড়ে ফেলছেন। আসলে মূলত তার ভেতরে তো কোনো কিছু একটা আছে যার প্রভাবে এটা হচ্ছিল। তো এইটা দেখার পর আবার সেই কবিরাজকে ডাকা হয়। কবিরাজ কিন্তু ওই সময়ে ওই বেতকা বাজার, বেতকা যে গ্রাম, ওই গ্রামের যে বাজার, বেতকা বাজারেই ছিলেন। তাকে ফোন করেছে, বলে যে আমি তো কাছেই আছি। ওটা কিন্তু পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিটের সর্বোচ্চ দূরত্ব আর কি। তো তার আসতে বেশি সময় লাগে না, দ্রুত উনি চলে আসেন। উনি ওই সময় যেহেতু বাজারে ছিলেন, তো কবিরাজ বাড়ির উঠোনে প্রবেশ করতেই ওই যে ওই মহিলা কিন্তু ঘরের মধ্যে ছিল। সে তখনও কবিরাজকে দেখে নাই। কবিরাজ কেবল উঠোনের কাছে এসেছে, ওই মহিলা নাকি তার খাট থেকে এক লাফে নেমে খাটের নিচে থাকা একটা বটি ছিল, লোহার বটি, ওইটা নিয়ে দৌড়ে বাইরে এসে কবিরাজের দিকে ছুড়ে মেরেছে। অল্পর জন্য কবিরাজ বেঁচে গিয়েছিল। কবিরাজের একদম পাশ কাটিয়ে কবিরাজ মানে ওই বটিটা চলে যায়। কবিরাজ তাদেরকে হঠাৎ করে খুব ভয় পেয়ে যান। আর যে মহিলার উপর আসর করা হয়েছে, ওই মহিলা কিন্তু দেখে নাই যে কবিরাজ আসছে। হুট করে তার কাছে কি মনে হলো যে সে চোখের নিচ থেকে এই বটিটা নিয়ে দৌড়ে বেরিয়ে কবিরাজের দিকে ছুড়ে মারল। এটা কিন্তু নিশ্চয়ই জিনের প্রভাবেই হয়েছে। যাই হোক, কবিরাজকে দেখার পর কবিরাজকে উদ্দেশ্য করে বলতে শুরু করে, কিরে কবিরাজ, তুই আবার আসছিস? তোকে তো আমি বলছিলাম গতকালকে যে আমার দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমি যাব না, আমার বলি লাগবে, বলি। তো এই কথা বলার পর বিকট শব্দে সে হাসতে শুরু করে। তো কবিরাজ আবার তার রুকিয়া শুরু করে। তো সেই জিনটিকে তার পরিচয় জিজ্ঞেস করে। তখন জিনটি বলতে শুরু করে যে আমি আর আমার পরিবার অনেক আগে থেকেই এই এলাকাতে ছিলাম, কোনোদিন আমরা কারো ক্ষতি করিনি। এখানে যখন কলা বাগান ছিল তখন আমরা পুরো পরিবার এই কলা বাগানে ছিলাম। মানুষজন জানতো, আমরা টুকটাক ভয় দেখাতাম কিন্তু কারো ক্ষতি করতাম না। এই কলা বাগান কেটে ফেলেছে, মানুষজন ঘরবাড়ি করেছে, যার ফলে আমার পরিবার এখান থেকে চলে যায়। কিন্তু আমি এবং আমার বোন এইখানে থেকে গেছি। এরপরে এই পাশে থাকা যে তাল গাছ রয়েছে, এই তাল গাছটা দেখি ওই জিনিসটা বলে যে আমরা এখন এখানে থাকি, তোরা এই গাছের নিচেও ঘর বানাইছিস, ঘর বানায় আমাদেরকে বিরক্ত করতেছিস, তাই তোদেরকে এখানে থাকতে দেব না। তো এইগুলা কিন্তু ওই জিনটা বলছে। তো জিনটির সাথে কথা বলার এক পর্যায়ে কবিরাজ বলে যে তুই তো এখান থেকে যা, তো তুই আর এদেরকে বিরক্ত করিস না। তখন ওই জিনটা বলে, আমি তো বলছি যে আমি চলে যাব, আমি তো বলি নাই যে আমি থাকবো, কিন্তু আমার ওই যে শর্ত, আমাকে একটি কালো রঙের প্রাপ্তবয়স্ক ষাঁড় গরু দিতে হবে, তাহলে আমি চলে যাব। তো এই কথা শোনার পর কবিরাজ তাকে বলে যে তুই আজকেও যাকে ধরলি, এই মহিলাও খুব গরিব, গরু তো দূরের কথা, একটা ছাগল দেয়া তো দূরের কথা, একটা মুরগি দেওয়ারও সামর্থ্য তার নাই। তোকে কিচ্ছু দিতে পারবো না, তুই এখান থেকে যাবি নাকি তোকে বোতল বন্দি করবো। নেক্সট টাইম কিন্তু তুই আর কারো উপর প্রভাব বিস্তার করার সুযোগ পাবি না। এই কথা বলার সাথে সাথে ওই কবিরাজ তার মতো করে রুকিয়া শুরু করে দেয়। এবারও এই কবিরাজ ওই জিনটাকে তাড়াতে সক্ষম হয়। তবে এবারও কিন্তু জিনটি যাওয়ার আগে বলে যায় যে মনে রাখিস কবিরাজ, আমি আমার দাবি কিন্তু পূরণ করেই এখান থেকে যাব, তোরা কেউ আমাকে আটকাতে পারবি না। তো জিনটির মুখে কথা শোনার পর ওই কবিরাজ বেশ চিন্তিত হয়ে যায় এবং সবাইকে সাবধানে থাকতে বলে। বিশেষ করে মানে রাতের বেলা আপনারা বের হওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। এবার আসি ঠিক তার পরের দিনের ঘটনা। তবে ওই দিনই রাতের বেলা যে ঘটনাটি ঘটে সেটা হলো, ওই পাশের বাড়ির এক চাচি প্রায় মাঝরাতের দিকে উনি ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছেন। গ্রামের ওয়াশরুম তো ঘরের বাইরে থাকে। তো ওয়াশরুমে যাওয়ার পর মানে ওয়াশরুমের কাছাকাছি এসেছেন, হঠাৎ করে চিৎকার দিয়ে উনি অজ্ঞান হয়ে যান। তো ওনার চিৎকার শুনে বাড়ির লোকজন বেরিয়ে আসে, তারা ঘুম থেকে জেগে যায়। তো সেখান থেকে তারা উদ্ধার করে ঘরে নিয়ে আসার পর অনেক চেষ্টা করে তার জ্ঞান ফেরানো হয়। তো জ্ঞান ফেরার পর থেকে জিজ্ঞেস করে, তুমি চিৎকার দিয়ে অজ্ঞান হলা কেন? তখন উনি বলছেন যে উনি যখন ওয়াশরুমের দিকে যাচ্ছিলেন তখন হঠাৎ করে নজর পড়ে ওই যে ময়লা পুকুর যেটা ময়লা আবর্জনায় ভরে আছে, ওইখানে যখন নজর পড়েছে তখন উনি দেখেন একজন মহিলা, তার পাশে কালো কুচকুচে রঙের একটা গরু, এই গরুটার গলায় দড়ি আছে এবং ওই দড়ির একটা অংশ ওই মহিলার হাতে রয়েছে। তো ওই কলপারে থাকা যে লাইট, ওই লাইটের আলোতে কিন্তু উনি দূরে ওইটা স্পষ্ট দেখেছিলেন। উনি দেখেছিলেন যে ওই মহিলাটা ওই গরুর দড়ি ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু উনি যখন ওই ওয়াশরুমের দিকে গিয়েছেন এবং হঠাৎ করে ওই
মহিলাটার চোখাচোখি হয়ে গেছে। উনি এটাও দেখেছেন যে ওই মহিলাটি, মানে যেটা ওই ময়লা পুকুরের ভিতরে দাঁড়ানো, স্বাভাবিক আকৃতির থেকেও ওই মহিলাটির আকৃতি বেশ লম্বা এবং মনে হচ্ছিল গায়ে ছেঁড়া টাইপের কাপড় চোপড় জড়ানো, এবং প্রচন্ড রকমের দুর্গন্ধ চারদিকে ছড়াচ্ছিল। আরো একটি ব্যাপার হলো, ওই মহিলা যেখানে দাঁড়িয়ে ছিল ওই জায়গাটা তো পুকুরের পানির উপরে ময়লা, ওখানে কিন্তু একটা মানুষ কেন, ছোট একটা বিড়াল দাঁড়ালেও কিন্তু ওই ময়লার মধ্যে ডুবে যাবে। ওখানে একটা গরু আর একটা মহিলা দাঁড়িয়ে আছে। এটা কি স্বাভাবিক কিছু? নিশ্চয়ই স্বাভাবিক কিছু না। মূলত হঠাৎ করে যখন চোখাচোখি হয়ে গেছে আর এই বিষয়টা ওনারা দেখেছেন, তখনই উনি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। তো আপাতত এই ব্যাপারটা শুনলে স্বাভাবিকই মনে হতে পারে, কিন্তু আসল ব্যাপারটা আরেকটু পরে বোঝা যাবে। সেটা হলো, পরের দিন সকালবেলা শোনা যায় ওই পুকুর সংলগ্ন একটা বাড়ি এবং ওই বাড়িতে গোয়াল ঘর ছিল, ওই গোয়াল ঘরে রাখা একটি কালো ষাঁড় গরু কোনো কারণ ছাড়াই মারা গেছে। অথচ মালিকের কথা অনুযায়ী ওই গরুটা সম্পূর্ণ সুস্থ ছিল। আরো একটি অবাক করা বিষয় হলো, ওই গরুটা কিন্তু সম্পূর্ণ অক্ষত ছিল। বিষয়টা এরকম না যে ওই গরুর শরীরে মনে হচ্ছে কোনো রক্তই নেই, একদম ফ্যাকাশে হয়ে গেছে, বিষয়টা এরকম না, একদম অক্ষত। ওই অবস্থাতে কোনো কারণ ছাড়াই ওই গরুটা কেন মারা গেল এই বিষয়টা বোঝা যাচ্ছিল না তখনও। তো এই ঘটনার পর ওই যে গরু যেই বাড়িতে মারা গিয়েছে, ওনারা ওই কবিরাজকে ডাকেন। তো ডাকার পর ওই কবিরাজ কি করেছেন, ওই দিন অবশ্য আর একটা লোক ওনার সাথে নিয়ে এসেছিলেন। দুইজন মিলে ওই বাড়ি সহ কয়েকটি বাড়ি ওনারা বন্ধ করে দিয়েছিলেন, যেহেতু বারবার এই পুকুরের আশেপাশের কয়েকটা বাড়িতে এই ধরনের সমস্যা হচ্ছিল। তো বাড়ি বন্ধ করে দেওয়ার পর 7 থেকে 8 মাস সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। তবে বিপত্তি সৃষ্টি হয় পুকুর পার ঘেঁষা যে তুলা গাছ, ওই তুলা গাছের ডাল একটা কাটা হয়েছিল। এই ডাল কাটার পরে, গাছের ডাল কাটার পরের দিন ওই গাছের থেকে 20 মিটারের মধ্যে থাকা একটি বাড়ির একটা মেয়েকে জিন আসর করে। হঠাৎ সুস্থ স্বাভাবিক একটা মেয়ে পাগলামি শুরু করলে স্বাভাবিকভাবে মানুষের চিন্তা তো জিনে আসর করেছে এই দিকেই যায়, তাই না? আর এইটার সাথে তার নাক মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। বিশেষ করে এই রক্ত বের হওয়া দেখে দ্রুত তাকে হসপিটালে নেওয়া হয়। সেখানে কয়েকদিন থাকার পর রক্ত বের হওয়া বন্ধ হলেও তার এই পাগলামির যে ব্যাপারটা, এটার কিন্তু কোনো উন্নতি হয়নি। ডাক্তাররা তাকে হসপিটাল থেকে আপাতত রিলিজ দিয়ে দেন এবং বাড়িতে নিয়ে যেতে বলেন। তো বাড়িতে নিয়ে আসা হয়। অবস্থা বেগতিক দেখে ওই মেয়েটার মা আবার ওই কবিরাজকে ডাকেন, যিনি বেশ কয়েকটা বাড়িতে চিকিৎসা করেছিলেন। তো ওই কবিরাজ আসার পর ওই কবিরাজের সাথে ওই মেয়েটা কথা বলতে শুরু করে। ওই কবিরাজকে ওই মেয়েটার ভেতরে থাকা ওই জিনটা বলে, কিরে কবিরাজ, দেখ তুই কিন্তু আমাদেরকে থামাতে পারছিস না। কবিরাজ আবার বলে ওঠে, তুই আবার আসছিস? তুই আবার আসলি কেন? তুই তো একটা ষাঁড় গরু মেরেই ফেলছিস, তুই তো তোর পাওনা নিয়ে গেছিস, ওরা যদি দেয় নাই তুই তো তোর পাওনা বুঝে নিয়ে গেছিস, তাহলে এই নির্দোষ মেয়েটাকে তুই কেন কষ্ট দিচ্ছিস? তোকে 2 বার ছেড়ে দিয়েছি, এইবার আর তোকে ছাড়বো না। তুই কিছু চাইলেও আর দেবো না, না চাইলেও তোকে এখন বোতলে বন্দি করব। কবিরাজের কথা শুনে ওই মেয়েটির ভেতরে থাকা ওই জিনটা বলতে শুরু করে, ওরে কবিরাজ, তুই ভুল করছিস। তুই যাকে ভাবছিস আমি সে না, আমরা তো 2 বোন। আর তুই যাকে ভাবছিস ও আমার একটা বোন, যাকে তুই 2 বার কষ্ট দিয়েছিস, যার ফলে সেখান থেকে চলে গেছে। আর ওই রাত্রে ওই মহিলা যাকে দেখেছিল সেটা আমারই বোন। আর আমার বোন চলে গেছে, ভেবেছিলাম আমিও চলে যাব, আমার পরিবারের সবাই চলে গেছে। কিন্তু তুই বিশাল বড় একটা ভুল করেছিস। তুই এই বাড়িটি বন্ধ করেছিস, আর এই বাড়ি বন্ধ করার কারণে আমি এই বাড়ির ভিতরে বন্দী হয়ে গেছি, আমি কোথাও বেরোতে পারতেছি না। এখন আমাকে তো যাইতে হবে, এই কারণেই আমি এই মেয়েটাকে ধরছি। তুই এই বাড়ির চারদিকে যেই বন্ধ দিয়েছিস এই ফাড়াটা কেটে দে, আমি চলে যাই। আমি এই মেয়ের কোনো ক্ষতি করার উদ্দেশ্যে ধরি নাই, কিন্তু তোরা আমাকে বাধ্য করতেছিস। আমি অনেক চেষ্টা করছি চলে যাওয়ার জন্য, আমি পারতেছি না, আমাকে যাওয়ার ব্যবস্থা কর। তখন কবিরাজ তার মতো করে ওই জিনটাকে ওখান থেকে বিদায় দিয়ে দেন এবং ওই বাড়িটাও আরো ভালো করে বন্ধ করে দেন। তো এভাবেই এই ঘটনাটির সমাপ্তি ঘটে।
প্রিয় লিসেনার্স, এই ঘটনাটির মধ্যে কিন্তু বেশ কয়েকটি ব্যাপার রয়েছে। বিশেষ করে এটা কিন্তু হাদিসেও রয়েছে, রাতের বেলা কোনোভাবেই কোনো এঁটো পানি কেন, এমনি পানিও যেন আমরা ঘরের বাইরে ছুঁড়ে না ফেলি। যদি একান্তই ছুঁড়ে ফেলতেই হবে তাহলে আমরা বিসমিল্লাহ বলে ছুঁড়ে ফেলবো, অথবা গলা খাকারি দিয়ে ছুঁড়ে ফেলবো। বিসমিল্লাহ বলে ছুঁড়ে ফেলাটাই উত্তম। যারা ভিন্ন ধর্মাবলম্বী রয়েছেন ওনারা গলা খাকারি দিয়ে একটু কাশি দিয়ে এটা ফেলবেন, তাহলে হবে কি, সামনে যদি কোনো কিছু অদৃশ্য কিছু থেকেও থাকে সেটা সরে যাবে। তারপরে বেসিনে যদি আমরা গরম পানি ঢালি অবশ্যই বিসমিল্লাহ বলে ঢালবো। এই ব্যাপারগুলো আমরা খেয়াল রাখবো। মূলত এই কারণে প্রথম একজনের উপর কিন্তু আসর করেছে। এই দ্বিতীয় ব্যাপারটা আমি কিন্তু এর আগেও বিভিন্ন ঘটনাতে বলেছি, রুকিয়া করার সময় বা জিনে আসর করা কোনো রোগীর ট্রিটমেন্ট করার সময় অবশ্যই আমরা একদম সামনাসামনি বা একদম খুব কাছাকাছি গিয়ে থাকবো না। তাহলে এমনও হতে পারে ওই জিনিসটা সরাসরি আরেকজনের উপর আসর করতে পারে। এই ধরনের ঘটনাও কিন্তু ঘটেছে, এরকম ঘটনাও শেয়ার করেছি। আজকে কিন্তু এই ঘটনার মধ্যে এই ব্যাপারটা আরো একবার ছিল। তো বারবার যখন ওই জিনটি কোনো একটা জিনিস চাচ্ছিল, আমরা বিভিন্ন সময় দেখেছি যে কোনো একটা জিন যদি কোনো জায়গা থেকে চলে যেতে চায়, সে কোনো কিছু চায়। তো এইটা জিনদের একটা ব্যাপার নিশ্চয়ই, যে তারা কোথাও থাকলে সেখান থেকে চলে যেতে চাইলে কোনো একটা জিনিস চায়, আবার কারো উপর আসর করলে তার থেকে চলে যেতে চাইলে কোনো একটা জিনিস চায়। এটা জিনদের একটা ব্যাপার। এইটা কেন চায় এটার কিছু কিছু ব্যাখ্যা আমরা বিভিন্ন সময় দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু একদম সুনির্দিষ্টভাবেই যে কোনো কিছু বলা যায় বিষয়টা এরকম না। তো যাই হোক, এভাবে কিন্তু ওই জিনটা চলে গিয়েছিল। বিশেষ করে দুই বোনের এক বোন চলে গেল। আমার কাছে এখানে সবচাইতে অবাক এই জায়গাটা করেছে আমার নিজের কাছে, সেটা হচ্ছে যে ওই মহিলা যখন দেখলো যে একজন ময়লা কাপড় চোপড় পরা একটা মহিলা ওই ময়লা পুকুরের ভেতরে, যেখানে কোনো মানুষ দাঁড়াতেই পারে না, দাঁড়ালে ডুবে যাবে, সেখানে একটা গরু নিয়ে দাঁড়িয়েছে, গরুর গলায় দড়ি রয়েছে, দড়ির মাথাটা আবার ওই মহিলার হাতে। ওই মহিলাটা নিশ্চয়ই মানুষ ছিল না, তাহলে সে সাথে করে যে গরুটা নিয়ে যাচ্ছিল, এই গরুটা আসলে কি ছিল? কিন্তু আসল গরু তো গোয়াল ঘরে মারা গেছে। এইটা একটা রহস্যময় জায়গা, এটার ব্যাখ্যা আসলে দেয়া কোনোভাবেই সম্ভব নয়। যাই হোক, ঘটনাটি আমার কাছে ভালো লেগেছে। আশা করছি প্রিয় লিসেনার্স আপনাদের কাছেও এই ঘটনাটি ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে। প্রিয় লিসেনার্স, আপনাদের মাধ্যম দিয়ে আবারও ধন্যবাদ জানাতে চাই আমাদের তামিম ভাইকে। সৌদি আরবে উনি রয়েছেন, অনেক কষ্ট করে ঘটনাটি লিখে পাঠিয়েছেন। আর ঘটনাটি বেতকা গ্রামে ঘটেছিল। বেতকা গ্রামের কেউ যদি থেকে থাকেন তাহলে ঘটনাটা সম্পর্কে অবশ্যই আপনারা হ্যালো শাফিন ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আশা করি মহান আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি শেখ সিদ্দিকুর রহমান, লিখছি গাজীপুর থেকে। আমি এর আগেও কয়েকটা ঘটনা পাঠিয়েছিলাম, আপনাকে অনেক ধন্যবাদ সেগুলো পড়ে শোনানোর জন্য। আজ যে ঘটনাটা লিখে পাঠাচ্ছি সেটা আমাদের এলাকারই একটা ঘটনা। আমাদের গ্রাম খুলনা জেলার পাইকগাছা থানার পাইকর পাড়ায়। আমাদের পাশের গ্রামের নাম রারুরি, যে গ্রামে জন্ম হয়েছিল পৃথিবীখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের। রসায়ন বিজ্ঞানে যার রয়েছে অসাধারণ অবদান। ওনার বাবা ছিলেন এই এলাকার জমিদার। বিশাল বড় জমিদার বাড়ি, বাড়ি ভর্তি সব মানুষজন। শিক্ষা দীক্ষায় প্রফুল্লচন্দ্র অনেক অবদান রাখেন। পরবর্তীতে তার পরিবারের অনেকেই বিলেতে যান। তিনিও অনেকদিন যাবৎ ইউরোপে থাকার পরে দেশে ফিরে দেশের শিক্ষার্থীদেরকে ভালো করে গড়ে তোলার চেষ্টা করেন। ভারত থেকে ফিরে বাংলাদেশে এসে তিনি তাদের পুরনো জমিদার বাড়িতে অনেক সময় কাটাতেন। গ্রামের সব বাচ্চা কাচ্চাদের পড়াতেন। তার বাড়ির ম্যাপটা দেখলে বোঝা যাবে যে চারপাশে উঁচু বিল্ডিং দিয়ে ঘেরা, মাঝখানে বিশাল বড় একটা উঠান। সেটা বেশ একটা মাঠের মতোই বলা চলে। সেই উঠোনে তিনি প্রায় বাচ্চাদেরকে পড়াতে বসতেন। তখন তার বয়স অনেক হয়েছে, বৃদ্ধ হয়ে গেছেন। জমিদার বাড়ির পাশ দিয়ে গেলেই মানুষ শুনতে পেত প্রফুল্লচন্দ্র বাচ্চাদেরকে পড়াচ্ছেন। কয়েক বছর পরে তিনি মারা যান। তিনি মারা যাবার পর আমেরিকা থেকে কিছু বিজ্ঞানী তার দেহ তাদের দেশে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন, কিন্তু তার পরিবার থেকে সেটা মেনে নেওয়া হয় না।
তারা হিন্দু শাস্ত্র মোতাবেকই তার শেষকৃত্য করেন। ঘটনাটা ঘটতে শুরু করে এর বেশ কয়েকদিন পর থেকেই। ঘটনাটা বলার আগে আমি জমিদার বাড়ির বিবরণটা একটু দিয়ে নেই। জমিদার বাড়িটা চতুর্ভুজ আকারের একটা বিল্ডিং, চারপাশ দিয়ে বিল্ডিং, মাঝখানে বড় উঠান, এক কোণায় সদর দরজা। সদর দরজা দিয়ে ঢুকে সোজা তাকালেই দেখা যায় যে বিশাল বড় মন্দির। সেখানে বড় বড় সব মূর্তি রাখা হতো। তখনকার সময় বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র মারা যাবার পর তার পরিবারের বাকি লোকেরা আমেরিকায় চলে যায়। সরকারের তরফ থেকে বাড়িটা নিরাপত্তার জন্য 2জন সিকিউরিটি গার্ড রাখা হয়, কিন্তু তারা কখনো সেই জমিদার বাড়ির ভেতরে ঢুকতে পারতেন না। এমনকি সরকারি লোক ছাড়া গ্রামের কোনো মাতবরও সেখানে ঢুকতে পারত না। কিছুদিন পরে হঠাৎ গ্রামের লোকেরা কেন যেন টের পেল যে ওই বাড়িতে কোনো কিছু একটা ঠিক নেই। জমিদার বাড়িতে কোনো মানুষের ঢোকার কথা না থাকলেও তাদের কাছে মনে হতো বাড়িতে যেন লোকজন রয়েছে। একদিন একজন লোক সন্ধ্যাবেলা সেই বাড়ির পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। হঠাৎ তিনি শুনতে পেলেন জমিদার বাড়ির ভেতর থেকে বাচ্চাদের পড়ার আওয়াজ ভেসে আসছে, আর সেই সাথে একজন বৃদ্ধ লোকের কণ্ঠস্বর। তিনি তখন হকচকিয়ে দাঁড়িয়ে পড়লেন, নিজের কানকে কিছুতেই বিশ্বাস করতে পারলেন না। ঠিক তিনি সেই কণ্ঠস্বর খুব ভালোভাবেই চিনতেন। সেটা ছিল আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের কণ্ঠস্বর। তিনি এবারে একটু এগিয়ে গিয়ে ভালো করে বোঝার চেষ্টা করলেন। তিনি স্পষ্ট বাচ্চাদের পড়ার আওয়াজ শুনতে পেলেন। তখন তিনি ভয় পেয়ে যান এবং দৌড়ে সেখান থেকে বাড়ি ফিরে আসেন। এরপর একে একে গ্রামের অনেকেই এমন ধরনের ঘটনার সাক্ষী হতে থাকলেন। সবসময় না, মাঝে মাঝেই শোনা যেত জমিদার বাড়ির উঠোন থেকে বাচ্চাদেরকে পড়াতে বসেছেন প্রফুল্লচন্দ্র রায়। গ্রামের অনেকেই ধারণা করলেন সেখানে হয়তো কোনো খারাপ চক্র আড্ডা গেড়েছে। তারা ভেবেছিলেন হয়তো কোনো বাচ্চা কিডন্যাপিং এর দল সেখান থেকে বাচ্চা পাচার করছে। তাই তারা গ্রামের মাতবরদের সাথে নিয়ে গেলেন সেই জমিদার বাড়ির সামনে। কিন্তু সিকিউরিটি কিছুতেই তাদেরকে ভেতরে ঢুকতে দিল না। তখন একজন খ্যাপা টাইপের লোক জোর জবরদস্তি করে ভেতরে ঢোকে। বাকি সবাই তখনও গেটের বাইরে দাঁড়ানো। কিছুক্ষণ পরে হঠাৎ ভেতরে যাওয়া সেই লোকটার চিৎকার ভেসে আসে। তার সেই চিৎকার শুনে গ্রামের সবাই তখন সিকিউরিটিকে নিচে ফেলে জমিদার বাড়ির ভেতরে ঢোকে। আর ভেতরে ঢুকিয়ে দেখে ঠিক কিছু দূর সামনে মন্দিরের ভেতরে মা কালীর মূর্তির পায়ের তলায় হাত পা ছড়িয়ে পড়ে আছে সেই লোকটা। তার মাথা আর মুখ পুরোটাই রক্তে ভেজা। তারা তার কাছে পৌঁছতে পৌঁছতে সেই লোকটা ইহলোক ত্যাগ করেন। সাথে সাথে সবাই মিলে পুরো জমিদার বাড়ি এবং আশেপাশের সব জায়গা চষে ফেলেও কোথাও কাউকে খুঁজে পায়নি বা কোনো মানুষ খুঁজে পায়নি সেখানে। আর তাছাড়া জমিদার বাড়িতে ঢোকার এবং সেখান থেকে বেরোনোর একটাই রাস্তা, আর তা হলো মেইন গেট। এই ঘটনার পরে গ্রামের মানুষ বিশ্বাস করে নেয় যে এই বাড়িতে খারাপ কিছু আছে, আর নয়তো এটা কোনোভাবে অভিশপ্ত হয়ে পড়েছে। তাই তারা তখন থেকে সেই জমিদার বাড়ির ধারে কাছে যাওয়া বন্ধ করে দেয়। বড় বড় পূজারি এনে প্রফুল্লচন্দ্র রায়ের নামে পুজো করা হয় যেন তার আত্মা শান্তিতে থাকে। কিন্তু কিছুদিন পর থেকে আরেকটা নতুন সমস্যা শুরু হয়। বিজ্ঞানী মারা যাবার ঠিক 3 মাস পর থেকে প্রতি আমাবস্যার অন্ধকার রাতে জমিদার বাড়ির সেই মন্দির থেকে ভেসে আসতো পুজোর পড়া অদ্ভুত সব মন্ত্রধ্বনি, আর সেই সাথে ঝনঝনি বাজার শব্দ। গ্রামের মানুষ আবার সবাই জড়ো হতো এবং আবার সেই সিকিউরিটিদেরকে চেপে ধরে চাপের মুখে পড়ে সিকিউরিটি কাঁদতে থাকে আর বলে যে আমাবস্যার দিন গভীর রাতে আচমকা ঘন্টা বাজতে শুরু করে, ধূপ ধনুর গন্ধে পুরো বাড়ি ভরে যায়, আর কে যেন মন্ত্র পড়ে পুজো করে। একদিন এক সিকিউরিটি টর্চ লাইট জেলে সেদিকে তাক করতেই সাথে সাথে বন্ধ হয়ে যায় সেই শব্দ। এরপর সে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পরে তাকে জিজ্ঞেস করতেই সে শুধু বলতে থাকে, কালিমা রাগ করছে, আমার মেরে ফেলবে। অর্থাৎ সে দেখেছিল মা কালীর মতো দেখতে কেউ একজন তার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। এই কথা শোনার পরে গ্রামের মানুষজন একে একে জমিদার বাড়ির এলাকা থেকে সরে যেতে থাকে। ধীরে ধীরে জমিদার বাড়ির চারপাশে ঝোপঝাড়
আর বন জঙ্গলে ভরে যায়। যে সিকিউরিটি সেই রাতে টর্চ লাইট জ্বেলেছিল, পরবর্তীতে সে খুব অসুস্থ হয়ে পড়ে। কঠিন জ্বরের ঘোরেও সে শুধু ওই একটাই কথা বলতো, কালিমা রাগ করছে, আমার মেরে ফেলবে, এই বলতো আর বিলাপ করত। এবং একটা সময় লোকটা হারিয়ে যায়, তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। কিছু মানুষ মনে করে যে সে পাগল হয়ে গিয়েছিল তাই হারিয়ে গেছে, আর কিছু মানুষ বিশ্বাস করে তাকে কালিমা নিয়ে গেছে, তাকে শাস্তি দিয়েছে। শাফিন ভাইয়া জানি না এই ঘটনাটা ভৌতিক কিনা, তবে সত্যিকার ঘটনাটা ছিল অনেক অনেক ভয়ানক। আমাদের গ্রামের বৃদ্ধরা আজও ওই বাড়ির কথা শুনলে শিউরে ওঠেন। মরতে রাজি, তবে সেদিকে যেতে রাজি হন না তারা। ভাইয়া, যদি ঘটনাটা ভালো লাগে প্লিজ পড়ে শোনাবেন। ভালো থাকবেন। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন এবং ভালো দলে আছেন। আজকে যে ঘটনাটি নিয়ে আমি আসছি, এই ঘটনাটি একটি মাইক্রো চালক ড্রাইভারের একটি ভয়ঙ্কর লেভেলের ঘটনা। তো এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন বগুড়া থেকে শাকিল ভাইয়া। ইনি এই ঘটনাটি সংগ্রহ করে তার এক বড় ভাইয়ের কাছ থেকে। তিনি একজন মাইক্রো ড্রাইভার। তো এই ঘটনাটি আজ থেকে কয়েকদিন আগে ওনার সাথে শেয়ার করে তার ভাই। তো ঘটনাটি আমার সাথে শেয়ার করে। তো ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 9 বছর আগের একটি ভয়ঙ্কর লেভেলের ঘটনা। তিনি একজন পেশায় মাইক্রো ড্রাইভার, ভাড়ায় চালিত মাইক্রো চালাতেন। তো ইনি প্রতিনিয়তই ভাড়া ঢাকা যাইতেন এবং যে কোনো জায়গায়, বাংলাদেশে যে কোনো জায়গায় যদি ভাড়া হতো উনি আর কি নিয়ে যাইতেন, রাত দিন যে কোনো সময় আর কি ভাড়া মারতেন। তো আমি সরাসরি এই ঘটনাটি চলে যাচ্ছি। তো ঘটনাটি যখন শুরু হয় তখন আজ থেকে প্রায় 9 বছর আগে যে ঘটনা, উনি যে শাকিল ভাই যেভাবে বলে, তার ভাইয়ের নাম ছিল রাজ্জাক। ইনি একজন মাইক্রো ড্রাইভার। ইনি প্রতিনিয়তই ভাড়ায় আর কি গাড়ি চালাতেন। একদিন হঠাৎ করে একটা ভাড়া আসে যে বগুড়া থেকে একটা রোগীকে, মানে হালকা একটু অসুস্থ, ইনাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাওয়া লাগবে। সে নিয়ে আবার যায় ঢাকার উদ্দেশ্যে এই রোগীটাকে নিয়ে। তো রোগীটাকে নিয়ে যাওয়ার সময় কোনো কিছু ঘটলো না, কিন্তু উনি যখন রোগীটাকে দিয়ে পরবর্তীতে ওখান থেকে যখন আসার সময় একটা ভাড়া পায়। একটা লোক বলে যে আমাকে এ জায়গায় নিয়ে যাবেন, আর বগুড়া যাওয়ার সময় আর কি রাস্তাটা পড়ে, ওই রাস্তায় ওনাকে আর কি ওই জায়গাটায় নামাই দিতে বলে। সে সঙ্গত কারণে আমাকে জায়গাটার নাম বলা হয় নাই, এই জন্য আমি আপনাদের কাছে নামটা বলতে পারতেছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো ওই জায়গায় যখন নামাই দেবে এ কথা বলে উনি ওই গাড়িতে ওঠে। উনি গাড়িতে ওঠার পর রাসেল ভাই, এই রাজ্জাক ভাই ভাবছিল যে গাড়িটা যেহেতু একাই যাবে, উনি ওই জন্য আর কি লোকটাকে তুলে নিছে। তো লোকটাকে তুলে নেওয়ার পর উনি যেটা বলে যে আমি যখন নিয়ে যাচ্ছিলাম তখন কোনো কিছুই আর কি আওয়াজ বা কোনো অদ্ভুত কিছুই দেখতে পারতেছিল না। এর আগে এনার সাথে হালকা প্যারানরমাল কিছু ঘটছিল, কিন্তু এই যে আজকে ওই দিনের যে ঘটনাটা ঘটে, এরকম কোনো ভয়ঙ্কর লেভেলের কোনো দিনও এরকম কোনো ঘটনা ঘটেনি তার সাথে। তো তাকে নিয়ে যখন আসতেছিল, হঠাৎ করে একটা সময় একটা ফাঁকা রাস্তা, মোটামুটি রাস্তাটা সোজা 2 কিলোমিটারের মতো হবে। এই রাস্তায় হঠাৎ করে সে দেখতে পায় যে গাড়িটা, মানে চলন্ত গাড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। তো যখন চলন্ত গাড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, সে আবার নামে গাড়ি থেকে, রাজ্জাক ভাই। আর ওই যে লোকটা চড়েছিল গাড়িতে, উনি ঘুমাচ্ছিল। তো ইনি যখন ঘুমাচ্ছে, উনি মানে ওই অবস্থায় রাজ্জাক ভাই গাড়ি থেকে নেমে ডেকি খোলার পর সব কিছু চেক দিচ্ছে, গাড়িতে সব কিছুই ঠিক আছে, কোনো কিছু সমস্যা নাই, মানে কোনো কিছু ধরা পড়তেছে না। যখন কোনো কিছু ধরা পড়তেছে না, তখন উনি আবার গাড়িতে উঠলেন। গাড়িতে ওঠার পর উনি গাড়িটাতে মানে হঠাৎ করে গাড়িটাতে ঠান্ডা একটা ফিল পাচ্ছে, যে
এসি যেরকম ছাড়লে ঠান্ডা ফিল হয় সেরকম। আসলে গাড়িতে কোনো এসি ছিল না, আর ঠান্ডা ফ্রিজের মতো গাড়িটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর মনে হচ্ছিল যে ছাদের উপরে কেউ ছিল, এরকম একটা মনে হচ্ছে ওনার। গাড়িটাকে স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু গাড়িটা স্টার্ট নিচ্ছে না। উনি যখন গাড়িটা স্টার্ট একবার নিল, নেওয়ার পর একটু গাড়িটা যাচ্ছে, হঠাৎ করে মনে হচ্ছে যে গাড়ির উপরে ছাদে কেউ চড়ে বসে আছে, এরকম একটা মনে হচ্ছিল ওর। ইনি লুকিং গ্লাসে আশেপাশে দেখতেছে যে কোনো কিছুই দেখা যাচ্ছে না, আর উপরের দিকে শব্দ হচ্ছে আস্তে আস্তে। সে এ রাজ্জাক ভাই আবার কি করে, ইনি গাড়ি থেকে নামার পর এই যে পিছনে যে আটা ছিল, উনি ঢাকাটা খুলে দেখে যে ওখানে কিছু নাই। ছাদের উপরে দেখে, উপরের দিকে যখন উনি তাকাইছে তখন কোনো কিছুই দেখা যাচ্ছে না। তারপরে উনি ভাবতেছিল যে মনের ভুল বা এরকম কিছু ভেবে উনি আবার গাড়িতে যেয়ে বসছে। আর যে গাড়িতে যে যাত্রী ছিল ইনি আবার শুয়ে আছে ওখানে। ইনি শোয়ানো অবস্থায় একটু পর গাড়িটা নিয়ে উনি যখন রওনা দেয় আবার ওই রাস্তা দিয়েই, কিছুক্ষণ পর রাজ্জাক ভাই যেটা দেখতে পায় যে গাড়ির পিছনের দিকে লুকিং গ্লাসে দেখা যাচ্ছে যে কেউ হয়তো পিছনে চড়ে আছে, আর গ্লাসটা মানে ঘেমে যাচ্ছে, গ্লাসের মধ্যে পানি আটকা পড়ছে, এরকম একটা দেখা যাচ্ছে। এবার যেটা দেখতেছে সব কিছু স্পষ্ট দেখতেছে। ইনি আবার ভাবতেছিল যে এটা কোনো ভয়ঙ্কর বা ভয় এরকম কিছু, মানে অদ্ভুত ধরনের কিছু দেখতে পাচ্ছে কি না, এরকম ভাবতেছিল। তো পরবর্তীতে উনি যেটা বলে রাজ্জাক ভাই, যে হঠাৎ করে এরকম হওয়ার পর ইনি যে যাত্রীটা ছিল এনাকে ডাক দেয়। ইনি কোনোভাবে আর কি মানে জাগনা পাচ্ছিল না, আর রাজ্জাক ভাই কোনোভাবে গাড়িটা থামাচ্ছে না, কারণ ইনি ভাবতেছিল যে গাড়িটা যদি থামাই সেক্ষেত্রে আমার কিছু ভয়ঙ্কর আমার সাথে কিছু ঘটতে পারে, এটা ভেবে উনি গাড়ি থামাচ্ছিল না। একটা সময় যে একটা ব্রিজের সামনাসামনি যখন গেছে, যাওয়ার পর উনি লুকিং গ্লাসে কিন্তু যে লোকটাকে দেখতে পেয়েছিল, এই লোকটা সামনের দিকে ব্রিজের সামনে দাঁড়িয়ে আছে। এই লোকটাকে যখন ব্রিজের দিকে সামনে দাঁড়ানো অবস্থা দেখছে, মানে ইনি ভাবতেছিল যে এটা একটা অবায়ক, মানে আসলে একটা অবায়ক, কারণ সেই অবায়কটার পাটা দেখা যাচ্ছে না স্পষ্ট। ইনি ভাবতেছিল যদি কোনো লোক বা মানুষ হয়ে থাকে সেক্ষেত্রে এ পালিয়ে যাবে এখান থেকে, যদি গাড়িটা আমি লাগাই দিতে ধরি, আর যদি কোনো অবায়ক হয় তার উপর দিয়ে চলে যাবে, তারপরে কি হয় সেটা দেখা যাবে। এটা ভেবে উনি গাড়িটাই হাই স্পিডে তোলে। তো স্পিডে গাড়িটা যখন যাচ্ছিল সে সময় সেক্ষেত্রে ওই অবায়কটা ওইখানেই ছিল, আর পুলের মাঝখান দিয়ে যখন গাড়িটা গেল একদম একটা ঝাঁকনি দিয়ে উঠলো, মানে মনে হচ্ছে যে ও উপরে লাগার পর ও গাড়ির উপর দিয়ে ঝটকা মেরে পড়ে গেছে একদম পিছনের দিকে। এই অবস্থায় রাজ্জাক ভাই কোনোভাবেই গাড়িটা থামাচ্ছিল না, কারণ যদি গাড়িটা থামাইতো তাহলে হয়তো বা তার প্রাণের আশঙ্কা ছিল। যে ইনি কোনোভাবেই গাড়িটা থামায় নাই সেদিন। আর পরবর্তীতে ওই লোক যে জায়গায় নামতে চাইছিল সেই আশেপাশে যে লোকটাকে গাড়ির থেকে মানে পানি ছিল, পানি ছিটা মারে, তারপরে ওই লোকটা জ্ঞান ফেরে। তারপরে এই লোকটাকে বলে যে আপনাকে যে এত পরিমাণে আমি ডাকতেছিলাম আপনি শুনতেছিলেন না কেন। এই লোকটা পরবর্তীতে অদ্ভুত ধরনের আচরণ শুরু করে দেয়, মানে লোকটা কোনোভাবে কোনো কথা বলতেছিল না, আর ওনাকে বলতেছিল যে কোথায় নামবেন। যে বলছিল যে কোথায় নামবেন, এ সময় উনি বলেন যে কোনো কথা না বলে উনি নেমে গেল। যখন নেমে যে ওনার টাকা পরিশোধ করে উনি ওনার মতে যাচ্ছে। উনি রাজ্জাক ভাই আর কিছু না বলে, যেরকম এরকম ভয়ঙ্কর লেভেলের কিছু ঘটলো ওনার সাথে, এজন্য উনি আর কিছু না বলে উনি বাসার দিকে রওনা দিলেন গাড়ি নিয়ে, যাতে আর কোনো ভয়ঙ্কর লেভেলের ঘটনার মুখোমুখি তিনি না হয়। তো পরবর্তীতে এরপরে আর রাজ্জাক ভাই
এই রাস্তা দিয়ে কখনো যাতায়াত করতেন না, কারণ এই রাস্তার বিষয় পরবর্তীতে তিনি জানতে পারেন যে রাস্তার এখানে একটা ভয়ঙ্কর লেভেলের অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে এই রাস্তায় ভয়ঙ্কর কিছু অদ্ভুত ধরনের জিনিস দেখা যায়। তারা আবার শর্টকাট রাস্তা দিয়ে আসার সময় এই ঝামেলাটার মুখোমুখি হয়, কারণ ওই সাইডে একটা কবরস্থানও ছিল এবং শ্মশানও ছিল। তো এর পরবর্তীতে তিনি আর কখনো ওই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে নাই। পরে কয়েক বছর উনি গাড়ি চলাচল চলার পর উনি মাইক্রো ড্রাইভিং ছেড়ে দেয়, আর সেদিন উনি কোনোভাবে বেঁচে যায়। আর এরপরে ওনার সাথে কোনো ভৌতিক কিছু ঘটে নাই। এইটাই একটা মাইক্রো চলাকালীন সময় এরই একটা ভয়ঙ্কর লেভেলের ঘটনা ঘটে তার সাথে। তো আমি জানি না আপনাদের ঘটনাটি কতটুকু ভালো লাগছে। তো আশা করি আপনাদের ঘটনাটি ভালো লেগেছে। তো আজকে মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন ঘটনায়। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি কাহিনী, যেটি আমাদের সাথে শেয়ার করেছেন রোমেল আহমেদ সাউথ আফ্রিকা থেকে। এবং কাহিনীটি কিন্তু আমার কাছে বেশ লেগেছে, জোস লেগেছে, মানে আমি খুব এনজয় করেছি কাহিনীটি, এবং আপনাদের সাথে সেটি আজকে শেয়ার করে ফেলবো আমার মতো করে। যাই হোক, এই কাহিনীটি ঘটেছিল সাউথ আফ্রিকাতে। স্পেসিফিক লোকেশন বলা যাবে না, এটা নিষেধ আছে, কারণ রোমেলের বিজনেস সেখানে, এবং তিনি যেই কাহিনীর পাত্রপাত্রী সবারও পুরো নামটা শেয়ার করতে নিষেধ করেছেন। তো আমি সেভাবেই কাহিনীটি শেয়ার করবো আপনাদের সাথে। রোমেল সাউথ আফ্রিকায় গিয়েছিল এবং সেখানে সে একটা ব্যবসা দিয়েছে পরবর্তীতে, এবং সেখানে সেই ব্যবসাটা ছোটখাটো একটা ব্যবসা থেকে এখন মোটামুটি একটা চলনসই পর্যায়ে চলে এসেছে সেই ব্যবসা। তো এই ঘটনার সাথে রোমেলের অন্তর্ভুক্তির এইভাবে হয়। রোমেল একটা স্টোর দিয়েছিল সেখানে। সে স্টোরটা হচ্ছে লাইক এ কনভিনিয়েন্স স্টোর। আপনারা যারা আছেন বিদেশ আপনারা জানেন কনভিনিয়েন্স স্টোর কেমন হয়। তো সেখানে রোমেল কাজ করতো নিজের, যেহেতু স্টোর, সে দুপুরের পর থেকে নিজেই থাকতো সেখানে এবং রাত্রে ক্লোজিং পর্যন্ত। আর সেখানে থাকার আরেকটা বড় রিজন হচ্ছে যে রাতের বেলা 8টা-9টার পরে সেখানকার পরিবেশটা একটু অন্যরকম হয়ে যেত, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা একটু অন্যরকম হয়ে যেত। তো তাকে এগুলো হ্যান্ডেল করতে হতো। তো এই কারণে রোমেল নিজেই থাকতো রাতের বেলা। তো একদিনকার ঘটনা, তখন গরমটা বেশ কমে গেছে হালকা, মানে তখন একটু চিল্ড ওয়েদার সেখানে তৈরি হয়েছে, এবং সেখানে যেহেতু দিনের বেলা অনেক গরম থাকতো, সন্ধ্যার পরে এমনি ঠান্ডা হয়ে যেত অনেকটা। তো তখনকার ওয়েদারটা আরেকটু চিল্ড হয়ে গেছে। তো মানুষজনও কম, মানে এরকম যখন একটু ঠান্ডা পড়ে তখন মানুষ কমে যায়। আর ওই অঞ্চলে নাকি মানুষ ঠান্ডাটা খুব একটা পছন্দ করে না। তো একটু ঠান্ডা পড়েছে এবং রোমেল কাজ করছে খুব আস্তে ধীরে, অল্প স্বল্প কাস্টমার আসতেছে এরকম সময়। তো রাত প্রায় 4:30টার দিকে, মানে সন্ধ্যা 7:30-8টা এরকম একটা সময় একজন ব্যক্তি তার স্টোরে আসলো, এবং একজন শ্বেতাঙ্গ, মানে একজন হোয়াইট, এবং অনেক শ্বেতাঙ্গ সেখানে থাকে। তার মাঝে এই শ্বেতাঙ্গটাকে একটু ডিফারেন্ট লাগলো, কারণ তার অ্যাকসেন্ট অ্যান্ড এভরিথিং শুনে অনেকটাই মনে হচ্ছে যে সে পিওর ব্রিটিশ অ্যাকসেন্টে, ককনিয়ান অ্যাকসেন্টে কথা বলছে। তো আসার পর তার সাথে কথা বললো এবং সে কফি বানালো, এবং তার মতো সে কাজ করছে, একটা ম্যাগাজিন নিয়ে সে দেখছিল। তো রোমেলও তার মতো কাজ করছে। এর মাঝে 1-2টা কাস্টমার আসছে, তাদেরকে সে ডিল করছে। তো সময় পার হয়ে যাচ্ছে এরকম করে, কিন্তু রোমেল অনেকক্ষণ পর খেয়াল করলো প্রায় আধা ঘন্টার ওপরে হয়ে গেছে লোকটা যাচ্ছে না। লোকটা শুধু এদিক ওদিক তাকাচ্ছে, এবং মানে সে মনে হচ্ছে সে টাইম কিল করতেছে। তো রোমেল তখনও কিছু বলে নাই, যেহেতু তার কাস্টমার, এবং সে একটু পরে কফি নিচ্ছে বারবার। তো খানিকক্ষণ পরে সে দেখলো যে ওই যে কাস্টমারটা, সে আরো 2-1জন মানুষের সাথে কথা বলতেছে। সো রোমেল একটু খেয়াল করার চেষ্টা করলো যে কি কথা বলতেছে। তো দেখলো যে সে যখনই কোনো মানে শ্বেতাঙ্গ আসতেছে তার সাথে বিভিন্ন আলাপ করতেছে, এবং তার মাঝে সে তার প্রসঙ্গ হচ্ছে যে লোকটা কোন দিক দিয়ে যাবে, এরকম ডিরেকশন আর ইত্যাদি, এগুলো ভাষা কথা রোমেলের কানে আসতেছে। তো বেশ অনেকক্ষণ চলে যাওয়ার পর রোমেল তাকে জিজ্ঞেস করলো যে এক্সকিউজ মি, তোমার নাম কি? তো সে তখন বললো আমার নাম এডি, মানে তার পুরো নামটা বলেছিল, বাট আমি শর্ট করে বলছি। তো বললো যে আমার নাম এডি। তো রোমেল বলতেছে যে তোমার কি কোনো সমস্যা আছে এখানে, মানে প্রবলেমে পড়ছো বা কিছু, বা রাস্তা চেঞ্জ হচ্ছো না? তো এডি তখন তাকে বলছে না, রাস্তা অবশ্যই চিনি, আমি এখানে আসছিলাম একটা কাজে, আমার ব্যবসার। আমি তো আসলে ইংল্যান্ডের অধিবাসী, আমি এখানে আসছি বেশ কয়েক বছর হলো। তো আমি আজকে এখানে আসছিলাম একটা কাজে। আমি এখানেও মুভ করছি খুব নতুন এই এলাকায়। তো বাসায় যে যাব আমার একটু সমস্যা আছে, আমি এর জন্য খুঁজতেছিলাম যে কেউ যদি ওদিকে যায়। তো রোমেল বলতেছে যে না, রাস্তাঘাট তো এখানে এরকম খারাপ না, তুমি যেতে পারো, তোমার সাথে তো ভেহিকেল আছে, গাড়ি আছে, যেতে পারো। বলে না, আসলে সমস্যাটা একটু অন্যরকম।
তো রোমেল একটু কিউরিয়াসিটি ফিল করলো, বললো যে কোনো প্রবলেম, তোমাকে কেউ ফলো করতেছে বা কিছু, তুমি কি মানে কোনো আইনগত সহযোগিতা চাও, মানে পুলিশ বা কিছু রাখা? মানে না 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 না, ওরকম কিছু না। তো রোমেল বললো যে ওকে, তো তোমার বাসা কোথায়? তো এডি তখন বললো যে আমি অমুক জায়গায় যাব, জায়গাটার নাম বললো। তো সে বললো, রোমেল বললো যে ঠিক আছে, আমিও কিন্তু ওখানে কাছাকাছি যাই, তুমি আমার সাথে যেতে পারবা? তো আমার তো যেতে সময় লাগবে। রোমেল বললো যে আমি 10টায় স্টোর ক্লোজ করবো, এখান থেকে বেরোতে বেরোতে আমার 10:15 10:30 বাজবে। তো লোকটা বললো যে কোনো সমস্যা নাই, আমি তাহলে তোমার সাথেই যাবো এখানে। তো বলেই লোকটা আবার তাকে বলতেছে যে ডু ইউ মাইন্ড যে আমি যদি আমার ট্রাকটা তোমার এখানে রেখে যাই? সে একটা ট্রাক নিয়ে আসছিল আর কি, পিক আপ ট্রাক। তাহলে আমি তোমার পার্কিং লটে, বলে রোমেল বলতেছে এটা সিকিউরিটি আমার কাছে না, আর তোমাকে আমি রাইড দিব তোমার বাসা পর্যন্ত, আমি ব্যাক করবো কিভাবে? তো লোকটা বলতেছে যে তোমার বাসার থেকে আমার বাসা কাছে না, মানে খুব দূরে হবে না, তুমি যদি চাও আমি তোমাকে পে করবো কিছু। রোমেল বলতেছে যে এটার কারণটা কি, তোমার একটু মানে ভেঙে বলো যে হোয়াটস দ্য রিজন, তুমি এরকম চাচ্ছ, আর আমি তোমাকে যে ড্রপ করে আসবো তারপর আবার আমার আসতে হবে ব্যাক করে, সো এটা তো একটা বিশাল ব্যাপার। তো লোকটা তাকে, রোমেলকে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট অফার করতেছে। তো রোমেল তখন জিজ্ঞেস করলো, বললো যে এদিকে আসো। এখানে তারা সাইডে নিয়ে একটা চেয়ার বের করে দিল তার পেছনে কাউন্টার থেকে, বললো এখানে বসো, টেল মি ইউর স্টোরি, কি ব্যাপার, কি ভয় পাচ্ছ কেন, ঘটনা কি? তখন লোকটা বলতেছে যে আমার একটু সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে কি আমি একটু সুপার ন্যাচারালি আমার কিছু প্রবলেম আছে, মানে মানে এটা প্যারানর্মাল, এটা সবাই শুনলেও কমফোর্ট ফিল করে না, বাট অনেকে মনে করবে যে জিনিসটা অন্যরকম কিছু। এটা সবাই তো সহজভাবে নিতে পারে না, বা এই ব্যাপারে অনেকের বিশ্বাসও কতটুকু আছে তা না। রোমেল বলে যে আমি বিশ্বাস করি, তুমি ইউ টেল মি, আমি শুনবো তোমার কাছ থেকে। এবং রোমেল তো এই বিষয়ে খুবই আগ্রহী। আসলে রোমেল সেই অনেক আগের থেকে রেডিওতেও ভূতের প্রোগ্রাম শুনতো, তো অনেক কিছুই তার মানে এই ব্যাপারে খুব আগ্রহ রোমেলের। তো রোমেল তখন বলে যে আমি শুনতে চাই, তুমি বলো না, সমস্যা নেই, আমার কাছে আরো ভালো লাগে এটা। রোমেল তার পরিচয় দিল যে সে বাংলাদেশ থেকে আসছে ইত্যাদি ইত্যাদি। তো লোকটাও দেখলো যে খুব ভালো মানুষ আর কি। তো লোকটা কথা বলতে বলতে বললো যে তাহলে তোমাকে আমি একটা স্টোরি বলি, স্টোরিটা শোনো, শুনলে তুমি বুঝবা যে আসলে ঘটনাটা কি। তো রোমেল বলতেছে ইয়া গো হ্যাড। এবং ওই দিন তাদের কাস্টমারও খুব কম, 1-2টা কাস্টমার আসতেছে হঠাৎ। তো এই সময় সে এডির কাছ থেকে জিজ্ঞেস করতো। এডি তখন তাকে বললো যে আমি যখন ইংল্যান্ড থেকে এখানে মুভ করে আসছিলাম, আমি আর আমার ওয়াইফ, তো আমার ওয়াইফ আর আমি দুইজনে এখানে মুভ করে আসছি। তার ওয়াইফের নাম হচ্ছে ভিকি, মানে এটাও শর্ট নাম বললাম, তার পুরো নামটা বললাম না। বললো যে আমি আর ভিকি আমরা হাজব্যান্ড ওয়াইফ এখানে আসছিলাম। তো মূলত আমার একজন অ্যানসেস্টারের ব্যবসা ছিল এখানে, পূর্বপুরুষের, এবং সেখান থেকে আমরা কিছু অংশ পাই ব্যবসার, ইত্যাদি ইত্যাদি, বিভিন্ন রকম ট্রেডের ব্যবসা আর কি। যাই হোক, তো আমরা এখানে আসি। তো আসার পর আমাদের খুব ভালো সময় কাটে প্রথমে। তো আমরা তখনও সেটেলড করার জন্য আসি নাই ওই সময়টা, আমরা আসছিলাম মোটামুটি আমাদের ব্যবসা বুঝে নেওয়া ইত্যাদি ইত্যাদি এইসব ব্যাপারে। তো আমরা আসার পরে এখানে বেশ ভালো একটা সময় কাটাচ্ছিলাম, যেখানে আমরা ছিলাম। তো সেখানে আমাদের প্রথম আসার কারণে যেহেতু আমরা ঘোরাফেরা করতেছি, তো আমরা তখন ঘোরার একটা প্ল্যান করি, বেড়াতে যাওয়ার। তো সেই বেড়াতে যাওয়াটা হয় একটা এখানকার সাফারি পার্কে। সাফারি পার্কটা ছিল, সে একটা জায়গার নাম বলে আর কি, আমি এখানে নামটা মেনশন করতেছি না। যাই হোক, একটা সাফারি পার্ক, ওইটা একটা ফরেস্ট এলাকার পাশে, মানে পাশে হচ্ছে মানে বিশাল পাহাড় আছে এবং বনভূমি আছে, এবং তার পাশেই সে সাফারি ক্যাম্পটা। তো সেখানে বিভিন্ন রকমের ভালো ব্যবস্থা আছে, মানুষ ওখানে খাওয়া থাকা ঘোরা। আপনারা জানেন যারা সাফারি দেখেছেন, আমাদের এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও সাফারির ব্যবস্থা আছে, এরকম অর্গানাইজড সাফারি। আপনারা জানবেন যে সেখানে দেখা যাচ্ছে যে মানুষকে সুন্দরভাবে একটা এক্সপিরিয়েন্স দেওয়া হয়, মানে বনভূমির এক্সপিরিয়েন্স, সেখানে কাটানোর এক্সপিরিয়েন্স, সন্ধ্যার পর বিভিন্ন রকমের লাইট অ্যান্ড সাউন্ড, অনেক কিছু। তো যাই হোক, এরকম একটা সাফারি ইসে তারা যায়। এই যে ভদ্রলোক যিনি আসছেন তিনি এবং তার ওয়াইফ ভিকি দুজনে যায়, এডি অ্যান্ড ভিকি দুজন। তো তারা ওখানে যেয়ে বেশ ভালো সময় কাটানো শুরু করে। তো যেখানে গিয়েছে তো বললো বেশ অর্গানাইজড একটা জায়গা, এবং একটা কোম্পানি সেটা রান করতেছে। জায়গাটার আশেপাশে সুন্দর করে বাউন্ডারিজ দেওয়া আছে, ভেতরে সুন্দর করে থাকার ব্যবস্থা, রেসিডেন্সিয়াল সুইটস অ্যান্ড এভরিথিং খুব সুন্দর এবং খুবই সুন্দর। তো আমরা দিনে গিয়ে সেখানে দেখলাম, সেখানে তারা তাদের ওখানকার কালচারাল ব্যাপার স্যাপার আমাদেরকে দেখালো, তারপর সেখানকার অবস্থা, সেখানকার মানুষ কিভাবে বাস করে, তারপর সেখানকার তাদের লোকাল নেটিভ ড্যান্স ইত্যাদি। এবং সন্ধ্যার পরে আর অনেক আয়োজন আছে।
তো এগুলো যখন দেখছি প্রথম রাতটা খুব ভালো কাটলো, এটা 3 দিনের সাফারি ট্যুর ছিল। তো সেকেন্ড দিন আমাদেরকে তারা দিনের বেলা গাড়িতে করে নিয়ে যায়, বাইরে নিয়ে ঘোরায় আনে আশেপাশ থেকে। তো বেশ খানিকটা জায়গা ঘুরতেছে। তো তখন আমি জিজ্ঞেস করলাম, মানে এডি বলতেছে আর কি, যে আমি জিজ্ঞেস করলাম সে ট্যুর গাইডকে, যে ট্যুরিস্ট গাইড ছিল, যে এই পাশে যে এই বিস্তীর্ণ এই পাশে জায়গাটা চলে গেছে এবং তোমরা দেখতেছো এখানে তৃণভূমির পরে ওই জায়গাটা জঙ্গলের মতো আছে, ওই জায়গায় তোমরা কি যাবা না? তো বলতেছে না, ওখানে যাব না। গাইড বলতেছে ওখানে যাব না, ওই জায়গাটা খুব একটা নিরাপদ না, ওই জায়গায় অনেক রিস্ক ফ্যাক্টর আছে। তো এডি তখন জিজ্ঞেস করে রিস্ক ফ্যাক্টর কেমন? রিস্ক ফ্যাক্টর বলো, অনেক রকম রিস্ক ফ্যাক্টর আছে, এখানে বন্য প্রাণী আছে, আরো অনেক ব্যাপার স্যাপার আছে। এমনকি আমাদের ওইখানকার নেটিভ মানুষরাও অনেকে আছে ওইখানে যারা পছন্দ করে না যে ওই জায়গাটা একটু প্রিজার্ভ, ওরা পছন্দ করে না যে আউটসাইডার ওখানে তাদেরকে বদার করুক। এডি তখন বলে যে নেটিভদের কি মানে সমস্যাটা কি? নেটিভরা তো এখন তো এই সময় তো অনেক চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু 2000 সালের পরের কাহিনী, 2000-এর পরের কাহিনী। বলছে এখন তো অনেক চেঞ্জ, সময় হয়ে গেছে, নেটিভরা কি এখনো এরকম করে? বলতেছে হ্যাঁ, এখনো অনেক আছে, তারা পছন্দ করে না, তারা অনেক কিছুই নিজেদের যে ইটা ধরে রাখে, কৃষ্টি কালচার ধরে রাখে, তারা চায় না তাদের এগুলোর মধ্যে কেউ যে বদার করুক। যাই হোক, এডি আর তার সাথে তার ওয়াইফ এবং আরো অনেক মানুষজন শুনে এই কথাগুলো, শুনে তারা মোটামুটি এগ্রি করে। যাই হোক, তাদেরকে মোটামুটি যেসব জায়গায় ঘোরায় নিয়ে আসে। তো এডির কিন্তু খুব আগ্রহ ছিল, এডি তো খুব মানে অ্যাডভেঞ্চারাস মাইন্ডের মানুষ, কিন্তু সে কিন্তু এগুলো সম্বন্ধে আরো জানতে চাইতো, মানে হি হ্যাজ স্ট্রং উইল পাওয়ার। তো ওই দিন সন্ধ্যায় তাদের একটা এরকম দেখানো হয় এডিদের মানে সবার জন্যই একটা এরকম অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে তাদের ওই দেখা যাচ্ছে যে সেই যে তাদের ওখানকার নেটিভ পিপলদের কালচারাল ড্যান্স ইত্যাদি কিছু নাটক এগুলো হয় আর কি। তো সেগুলো এডিরা দেখে মানে নাটক মানে কি, তাদেরও কাইন্ড অফ লাইক সেই সময়কার তাদের কিছু জিনিসপত্র, ঘটনা, তাদের কালচার, এগুলো তারা দেখা ওইখানে অভিনয় করে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে বিশেষ একটা পরিবেশ তৈরি করে। তো এডির কাছে খুবই মানে অসাম লাগে জিনিসটা, মানে সে কিন্তু খুব এনজয় করে, সে মনে করে যে মানে অসাম, এবং তাদের কিছু স্টোরি অ্যান্ড স্টাফ এগুলো দেখে তার কাছেই লাগে। বাট এডি নাকি একটা কথা তার কাছে মনে হয়েছে, এর মাঝে অনেক কিছু মানে আচরণ বা কিছু তার কাছে মনে হয় যে জিনিসগুলো বেশ অন্যরকম, এগুলো একটু অকাল টাইপের মনে হয় তার কাছে মনে হয় যে এগুলা খুব স্বাভাবিক জিনিস না, এবং সে তাদের চেহারার দিকে খেয়াল করতেছিল, তাদের ভাবভঙ্গির দিকে খেয়াল করতেছিল। তো এগুলো দেখে তার কাছে মনে হয় অন্যরকম। তো যাই হোক, এগুলো শেষ হয়, তখন অলরেডি রাত হয়ে গেছে অনেক। তো এডিদেরকে থাকতে দেওয়া হয়েছে। তো ওই দিনকে তাদেরকে তার সেই সাফারি ক্যাম্প থেকে বলা হয়েছে যে তোমরা আজকে আর ইসে থেকো না, তোমাদের যে মূল যে ভবনটাতে থাকতে দেওয়া হয়েছে ওখান থেকো না, তোমাদের জন্য আজকে আমরা ক্রালের ব্যবস্থা করছি। এখানে তাদের কাছে কিছু ক্রাল ছিল, ক্রাল বলতে ছোট ছোট কুড়ে ঘরের মতো কাইন্ড অফ গোল গোল এরকম জায়গা, উপরে ছাদ আছে, মানে কাইন্ড অফ লাইক কুড়ে ঘর, এবং এটা নেটিভরা ওই ক্রালে থাকতো আর কি। সেই ক্রাল ওরা বানাইছে, আর্টিফিশিয়ালি বানাইছে। তো এডিদেরকে যেটা প্রোভাইড করা হয়, দেখে যে সেটার সামনে দেখে যে 2টা মশাল জ্বলতেছে, খুব সুন্দর জায়গা, ক্রালের ভেতরে ঢুকে, মানে একদম নেটিভ এনভায়রনমেন্ট থাকার মতো, কিন্তু বিছানা টিছানা সব সুন্দর আছে। তো এডি তো খুবই পছন্দ করে, মানে অসাম। এবং তাদেরকে বলা হয় যে এখানে রাতের বেলা কিন্তু ন্যাচারাল অনেক সাউন্ড পাবা, এমন আছে অনেক সময় দেখা যাচ্ছে সিম্বা ডাকতেছে, মানে সিংহ রাতের বেলা ডাকে, সেটারও দূরের থেকে সেই সাউন্ডও তোমরা পাবা। কিন্তু একটা ব্যাপার, তোমরা কিন্তু কখনোই ভুলেও এই যে এখানে বাউন্ডারি ক্রস করে যাবা না, আমাদের যদিও গার্ড আছে তারপরেও কিন্তু তোমরা কিন্তু ভুলে যাবা না, কারণ অনেকেই কিন্তু তোমাদের মধ্যে অনেক অনিসন্ধিৎস মন থাকে যারা বাইরে চলে যায়, এবং তখন যদি কোনো বিপদে পড়ো বা কোনো বন্য প্রাণী তোমাদেরকে নিয়ে যায়, সেটা কিন্তু আমাদের দোষের মধ্যে পড়বে না। তো সবাই তো এটা জানেই। তো এডিও শুনে, তো এডি আর ভিকি দুইজনে শুনে, এবং তারা খুব ওখানে মানে বসে থাকে আর কি, মজা করে, তাদের ভালো টাইম কাটতেছে। অন্ধকার হয়ে গেছে, মানুষ চলে গেছে, ক্রালের সামনে দিয়ে তারা হাঁটতেছে, এবং তাদেরকে বসে এইখানে তোমরা যতটুকু ঘোরাঘুরি করতে চাও ঘুরতে পারো, এই জায়গাতে জায়গা আছে, এখানে মানে আর্টিফিশিয়ালি বানায় রাখা পুকুরের মতো আছে, মানে খালের মতো বানাইছে, বাট ওইটা পুকুর আসলে, মানে এখানে তোমরা যত ঘুরো এরকম কোনো সমস্যা নাই। তো ওরা মোটামুটি ক্রালের আশপাশ দিয়ে ঘুরে তাদের মতো করে, মানে ডিনারের পরে আর কি, রাত হয়ে গেছে তখন। তো এক সময় হাঁটতে হাঁটতে দুইজনে বেশ গল্প করতে করতে বেশ ভালো ফিল করতে থাকে। তো এডি তখন বলে ভিকিরে যে, ভিকি তুমি যে শুয়ে পড়ো, ভিকির একটু ঘুম লাগতেছিল, বল তুমি শুয়ে পড়ো, আমি একটু ঘুরি, জায়গাটা একটু দেখি।
তো ভিকি তারা বলে তুমি কোথায় যাবা, তোমাকে না বললো যে এখানে ঘোরাঘুরি করবো? বলে আমি ভিতর দিয়ে হাঁটবো, দেখি না এখানে কি অবস্থা, আরো তো এখানে মানুষ আছে, তাদের সাথে পরিচয় হই, আমাদের ইংল্যান্ডের মানুষও আছে এখানে, আমেরিকান মানুষও আছে, অন্য দেশেরও মানুষ আছে, তো অনেকের সাথে দেখাবে। আসলে অনেকেই হাঁটতেছিল স্ক্যাটার ভাবে, এদিক ওদিক দিয়ে হাঁটতেছে, ঘুরতেছে। তো ভিকি আসলে টায়ার্ড ফিল করে ভিকি বলে যে আমি শুতে চলে গেলাম। তো তখন প্রায় রাত 10টা 10:30 এরকম বেজে গেছে। তো ভিকি চলে গেল ক্রালে, যে সে তার মতো শুয়ে পড়লো, এবং সে ক্রাল নাম্বারটা বলে মনে রেখো কিন্তু তোমার ক্রাল এটা, আবার অন্য ক্রালে ঢুকে যেও না, জাস্ট জোক। তো এই শুনে তো এরি হেঁটে বেরোলো, এবং তার মতো সে হাঁটতেছে, ঘুরতেছে, দেখতেছে কিছু মানুষ যাচ্ছে। তখন পর্যন্ত কারোর সাথে গল্প গুজব করার বা কথা বলার মতো প্রয়োজনীয়তা সে বোধ করে নাই যে এখন কি করবো, সে নিজের মতো এনজয় করতেছে এনভায়রনমেন্টটা। তো হেঁটে হেঁটে যাচ্ছে, চলে গেল খালের পাশে, সেখান থেকে হেঁটে যাচ্ছে, হেঁটে দেখতেছে চাঁদ উঠছে আকাশে, অসাধারণ আলো, মানে চারিপাশে ছড়ায় পড়ছে আলো। এবং দূরে মানে ওই খালের পাশে আসলে দেখা যাচ্ছে একটু উঁচু জায়গা, সেখান থেকে দূরে দেখা যাচ্ছে পাহাড়ের লাইন, এবং তার পাশে যে পাহাড়ের লাইনের পাশে অনেক গাছগাছালি বনভূমির মতো, সেখানে সেরকম ছায়ার মতো ধূসর ভাবে আলোটা ছড়ায় গেছে উপরে। তারপরে আসছে আবার তৃণভূমি, সেখানে ঘাসগুলো নড়তেছে বাতাসে, এবং ঘাসের মাথায় চাঁদের আলো পড়ে মনে হচ্ছে ঢেউ একটা, অসাধারণ একটা পরিবেশ। তো যারা ভয় পায় বন্যপ্রাণী সেটা তো সেরকমই। ধরুন দেখতে দেখতে এক সময় এডির চোখে ধাঁধা লাগলো, এডি মনে করলো যে আমি পাশ থেকে, সে যেখানে দাঁড়ায় আছে সেই খালের পাশ দিয়ে হেঁটে গেলেও কিন্তু দূরে গাছগাছালি আছে অনেক, তো সে মনে করলো যে আমি একটা হাঁটি না, যাই না ওদিক দিয়ে যে একটু ঘুরে আসি কি অবস্থা। তো সে হাঁটতেছে, এডির কাছে কিন্তু তখনকার সময়কার তার যে ফোন, সেই ফোন ছিল, সেটার নেটওয়ার্কও মোটামুটি ভালোই থাকে সেগুলোর, সেলুলার ফোন, এবং তার সাথে ফ্ল্যাশ লাইট ছিল ইত্যাদি, এবং তার কিন্তু লাইসেন্স করা একটা গান ছিল সাথে। তো এটা তার সাথে সে ক্যারি করতো, এবং ওই জায়গায় সে মোটামুটি ওগুলা ঢোকার আগে ডিক্লেয়ার করে নিয়ে নেয় কি কি। তো মোটামুটি তার প্রোটেকশনের জন্য তার এগুলো ব্যবস্থা ছিল, তার কাছে নাইফও ছিল একটা। তো এডি হাঁটতেছে, তার মধ্যে ভয়ের ব্যাপার স্যাপার তেমন একটা নাই, সে হাঁটতেছে খালের পাড় ধরে, এবং হাঁটতে হাঁটতে মনে করছে সামনে যাই, একটু যে ঘুরে আসি, অসাধারণ লাগতেছে। তো হাঁটতে হাঁটতে সে সামনে রাস্তা দিয়ে যাচ্ছে, এবং এই সময় কিন্তু সে আস্তে আস্তে তার যে টোটাল ক্রালের যে অংশগুলো, যেখানে তাদের মেইন সেটেলমেন্টে, সেখান থেকে দূরে সরে গেছে সে, এবং সে দেখতেছে পাশে ফেন্স, এবং ফেন্সের পাশ দিয়েই ফেন্সের খুব কাছাকাছি দিয়ে হাঁটতেছে, তার যে ভেতরের অংশটা সেখানেও ঘাস আছে, মোটামুটি দেখা যাচ্ছে যে তার গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত উঠে যাচ্ছে অনেক জায়গায় ঘাস, এবং অনেক সময় ছোট ছোট বুনো ফুলও ফুটে আছে, এবং সেই চাঁদের আলোতে মানে মানে অন্যরকম একটা পরিবেশ, মানে যেটা নাকি মানে বলা চলে যে স্বপ্নীল একটা জায়গা হয়ে গেছে জায়গাটা। তো এরই হাঁটতে হাঁটতে এক জায়গায় যে দেখে যে ফেন্সের ওই পার থেকে তার কাছে মনে হচ্ছে এই জায়গাটা সেই যে দূরের গাছগাছালিগুলোর একটা অংশ, মানে বিস্তীর্ণ অংশটার একটা অংশ খুব কাছে, খুব বেশি দূরে না, মানে এই ফেন্স পার হলে বেশ খানিকটা একটু ঘাসের আছে ওখানে, সেটা পার হলেই সে গাছগাছালির মধ্যে ঢুকতে পারবে। তো এরই তখন চিন্তা করে যে আরে এই জায়গাগুলোর মধ্যেই তো একটা অংশ দেখাইছিল যেখানে নেটিভরা আছে, একটু দেখে আসা দরকার। আসলে আমি দেখি, খুব কিউরিয়াস মাইন্ড, আসলে এরকম কিউরিয়াস মাইন্ড কিন্তু আমাদের দেশেরও অনেক আছে, আমার বন্ধু বান্ধবদের মধ্যেই ছিল অনেকের, যারা বাংলাদেশের পার্বত্য এলাকায় একদম ডিপ পার্বত্য এলাকায় ভেঞ্চার করে আসছে, আমার বন্ধু বান্ধবদের মধ্যে এরকম ছিল। তো যাই হোক, তখন অবশ্য আমি বিদেশে হয়তো সুযোগ পেলে আমিও হয়তো যেতাম তখন। তো যাই হোক, সেই এডি হাঁটা শুরু করে, এবং হেঁটে সে ফেন্সের কাছে যে একসময় ফেন্সটা টপকে বাইরে চলে আসে, এবং এখানে এসে সে তাকায় দেখতেছে আশেপাশে কিন্তু কেউ নাই, এখানে কোনো তাদের সাথে যে সিকিউরিটি অফিসার বা ওই গেটের সামনে গার্ড কেউই নাই, এবং এখানে কোনো পেট্রোলিংও নাই, মানে গাড়িও নাই। সে কিন্তু আসলে ফাইন্ড আউট করলো নিজেকে যে সে পুরোপুরি একটা ন্যাচারাল এনভায়রনমেন্টের মধ্যে চলে আসছে, মানে এই যে এখন যে সে হেঁটে বেরোইছে ঘাসগুলো এখানে, এবং তার সামনে ছোট্ট এক চিলতে রাস্তা চলে গেছে, সেই রাস্তাটা বাঁক নিয়ে ডান দিক দিয়ে ওই দূরে চলে গেছে, সেখানেও অনেক দূর পর্যন্ত, এবং সে দেখতেছে বাঁ পাশে হচ্ছে সেই গাছের সারি, এবং মানে অন্যরকম একটা পরিবেশ। তো সে ওই এক চিলতে রাস্তাটাও পার হয়ে গেল, পার হয়ে সোজা তৃণভূমিতে ঢুকলো, এবং সে মনে মনে খুব মানে অন্যরকম অ্যাডভেঞ্চারাস ফিল করা শুরু করলো যে আমি আসলেই একটা ন্যাচারাল জায়গায় ঢুকে গেছি, মানে আমার যে কৃত্রিম বাউন্ডারি থেকে আমি বের হয়ে একটা ন্যাচারাল জায়গায় ঢুকছি। এবং তার মনের মধ্যে কিন্তু অনেক রকম চিন্তা আসতেছে যে বন্য প্রাণী থাকতে পারে ইত্যাদি ইত্যাদি, সিংহর প্রাইড থাকতে পারে কোথাও, বা রাতের বেলা এরা শিকার করতে বের হয়, এটা কতটুকু সেফ হবে সে জানে না। যদিও এই জায়গাটা এমন একটা জায়গায় করা যেখানে নাকি আর কি প্রিজার্ভ, মানে যে জায়গাটা রিজার্ভ, মানে এখানে এই জায়গাতে সাধারণত এরকম বন্যপ্রাণী প্রাণী এত বেশি ঘোরাফেরা করে না, এরকম একটা অবস্থা আর কি, এত বেশি বন্যপ্রাণী সেখানে আসে না, এরকম বুঝে শুনেই করা হয়েছে এই সাফারি প্লেসগুলা। তারপরও
একেবারে ন্যাচারাল জায়গায় চলে আসছে, যে ওদের বাউন্ডারির বাইরে। এবং এডি হাঁটতেছে, হাঁটতে হাঁটতে ঘাস ধরে ধরে হাঁটতেছে। এবং আফ্রিকায় যেটা হয় যে এই যে ঘাসের মাঝে কিন্তু সিংহ লুকায় থাকে। আবার অনেক সময় তাদের কিন্তু এটা বলছে, সেই যে গাইডও বলছে ভেতরে, যে এই বন্য প্রাণীগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে তারা অনেক সময় তারা যদি ভেরি কিউরিয়াস হয়ে যায় মানুষের ব্যাপারে, এদের নেচার হচ্ছে একদমই আনপ্রেডিক্টেবল। তারা কিন্তু আসলে যেটা করে অনেক সময় এই যে এখান থেকে এসে দেখতে থাকে ভেতরের মানুষের চলাফেরা। এবং দুর্ঘটনা যে ঘটে নাই তা না, অতীতে কিন্তু দুর্ঘটনা ঘটছে। এই কারণেই কিন্তু বলে যে তোমরা রাতের বেলা বের হও না। এবং বলছে যে তাদেরকে এটাও বলছিল যে রাতের বেলা একদম গভীর রাতে ক্রালের বাইরে বের হয়ে বেশি ঘোরাঘুরি করো না, বিকজ আমাদের সিকিউরিটি কতটুকু এখানে আছে কে জানে। কেননা আগে যখন সময় ছিল তখন দেখা যেত একটা সময় সেই যে ফেন্সগুলোকে ঢেকে রাখা হতো প্রিকলি পেয়ারের কাঁটা দিয়ে এরকম বড় করে, মানে মানে বোমার মতো তৈরি করে রাখতো। তো এখন আর সেগুলো করে না মানুষ। তো এই জন্য ওদেরকে একটু একটু নিরাপত্তা সংক্রান্ত একটা ব্রিফ দিয়ে দেয়। এইগুলো বলার কারণ হচ্ছে যে আসলে ব্যাপারটা সিচুয়েশনটা বোঝানো আপনাদের। তো যাই হোক, তো এরকম ছিল। তো বলছে যে অনেক সময় বন্য প্রাণী এসে বাইরে থেকে অবজার্ভ করে, চেক আউট করে মানুষকে, যে কোনো একটা এরকম মানে শিকার যদি পেয়ে যাই মানে অসতর্ক মুহূর্তে। তো বন্যপ্রাণী যে একসময় সব সময় যে মানে মানুষকে প্রভোকেটেড হলেই ধরে তা না, অনেক সময় তাদের ভেতরে তাদের নেচার একদম আনপ্রেডিক্টেবল। তো যাই হোক, এগুলা কিন্তু বলা হয়েছে এবং এডি কিন্তু জানে, শুনছে, এবং বাট তার ভেতরে অনেক কিউরিয়াসিটি, অনেক সাহস, এবং সে তার কিউরিয়াসিটিটাকেই প্রাধান্য দিল। সে হেঁটে হেঁটে সেই ঘাসের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে সেই গাছগাছালি ছাওয়া জায়গাটার দিকে চলে আসলো এক সময়, এবং নিরাপদেই আসলো, কিছু না, গাছের ছাদের আলো পড়তেছে, ঘাস দুলতেছে। সে এক সময় সে ঢুকে গেল সেই গাছগাছালির মাঝখানে, ওখানে অনেকটা নিবিড় বনের মতো। সে দেখতেছে যে যেইখান দিয়ে সে যাচ্ছে সেই জায়গাটা অবশ্য একটা পায়ে চলা পথের মতোই, কিন্তু দুই পাশে গাছগাছালি আছে, চাঁদের আলো গাছের লতা পাতার ফাঁক দিয়ে এসে পড়তেছে। জায়গাটা একদম অন্যরকম একটা পরিবেশ, যেটা আসলে বর্ণনাতীত। এরকম দেখতে দেখতে এডি হাঁটা শুরু করলো। তো হাঁটতে হাঁটতে সে চলে আসছে গাছপালার মধ্যে দিয়ে এক জায়গায় এসে দেখলো ওইখানে একটা নদীর মতো ক্যানাল বয়ে গেছে, এবং ক্যানালের কাজটা একদম কাইন্ড অফ খোলা, এরকম একটা জায়গা। তো সেখানে এসে সে দেখতেছে অসাধারণ লাগতেছে, মানে পাশে চাঁদের আলো পড়ে মানে নদীর পাড়ে বা ক্যানালের পাড়ের অংশটা চকচক করতেছে, ওইখানে একটু বালির মতো অবস্থা। তো সে খুব মানে অন্যরকম ফিল করলো। সে তার কাছে সিগার ছিল, সে বের করে ধরালো এবং স্মোক করা শুরু করলো। চিন্তা করতেছে যে এই জায়গায় যদি আমি ভিকিকে আনতে পারতাম, একসাথে বসে যখন আড্ডা দিতাম, অসাম লাগতো। তার বন্ধুর কথাও চিন্তা করলো, ক্লোজ ফ্রেন্ড যাদের কথা, যে ওদের নিয়ে আসতে পারলে আর অন্যরকম লাগতো। এগুলো যখন ভাবতেছে এই সময় তার কাছে মনে হলো তার পেছনে যে গাছপালার মধ্যে নড়াচড়ার শব্দ পেল, মানে মানে মানুষ মুভ করলে যেরকম হয়। তো সে বিচলিত হয় না, এডি বিচলিত না, এডি মনে করছে যে মোস্ট প্রবাবলি হতে পারে এখানকার কোনো নেটিভ, এরা এখানে চলাফেরা করে, রাতে আবার গার্ড দেয় নিজেদের এলাকা, ওরাই হতে পারে, আর অথবা কোনো প্রাণী হতে পারে। তো প্রাণীর মধ্যে যদি ভয়ঙ্কর কোনো প্রাণী হয়, আমি যদি এখন হঠাৎ করে চমকায় উঠি তাহলে সমস্যা। তো এরকম চিন্তা করে সে খুব বিচলিত না হয়ে আস্তে আস্তে ঘুরে তাকালো পিছনের দিকে যেখানে শব্দটা হচ্ছে। সেখানে সে হঠাৎ করে দেখলো যে সেই যে গাছপালার পাশ দিয়ে ফাঁক দিয়ে কেউ একজন বের হয়ে আসতেছে হেঁটে। তো সে প্রথম মনে করলো যে কোনো নেটিভ মনে হয়। তারপর সে করলো না, চাঁদের আলোতে দেখলো যে সেটা যে বের হয়ে আসছে সে একটা নারী, এবং যে নারীটা আসছে সে একটা গাউন পরা, মানে একদম মানে ইংরেজদের গাউন পরা। তো মানে একটু সে অন্যরকম হয়ে গেলো যে ইংরেজ নারী, তো আবার গাউন পরা, আর সেই গাউনটা দেখে সে বুঝতেছে গাউনটা অনেক আগের, মানে আজ থেকে 200-300 বছরের আগের মানে ফ্যাশনের যে গাউন, মানে সেই স্টাইলটা সেরকম টাইপের, এরকম এর কাছায় আসতেছে। তো একটু অবাক হলো যে এত পুরোনো গাউন পরা শ্বেতাঙ্গ নারী এখানে কোত্থেকে আসলো, এবং সে বুঝতে পারতেছে চাঁদের আলোতে শ্বেতাঙ্গ। তো কাছে আসতেছে, তার থেকে বেশ কাছাকাছি এসে প্রায় 5-7 ফিট দূরে এসে দাঁড়ালো, এবং এটি একটু অবাক হয়ে গেল। এবং চাঁদের আলো সে যেটা দেখতেছে এটা তার কাছে একটু অন্যরকম লাগলো। সে তাকায় দেখতেছে এটা একটা শ্বেতাঙ্গ নারী, মানে একটা সাদা মহিলা, বাট তার চেহারার মধ্যে মনে হচ্ছে একটা ভাব রয়ে গেছে একটা কৃষ্ণাঙ্গ মহিলার, মানে অদ্ভুত একটা মিশ্রণ। মানে শ্বেতাঙ্গ মহিলা কিন্তু মনে হচ্ছে ছায়ার মতো তার মধ্যে একটা ভাষা ভাষা চেহারা ফুটে উঠছে একটা কৃষ্ণাঙ্গ মহিলার। মানে এটা একটা খুবই অদ্ভুত একটা জিনিস, যেটা মানে ভাষায় বর্ণনা করার মতো না, মনে হচ্ছে যে একজনের মধ্যে আরেকজন এরকম। তো এডির সারা শরীরে রোম দাঁড়ায় গেল, কারণ এটা খুব ন্যাচারাল মনে হলো না তার কাছে। এটা জিনিসটাই তার কাছে মনে হলো যে এটা কোনো অন্যরকম জিনিস, মানে পার্থিব কিছু না, এরকম লাগলো তার কাছে। মহিলাটার চুলটা খোলা এবং বাতাসে ভাসতেছে, পেছন দিকে চুলগুলো উঠতেছে হালকা, এবং তার দিকে এক দৃষ্টিতে তাকায় আছে। তারপর তাকে প্রশ্ন করলো, মানে একদম
জাস্ট লাইক ওই আফ্রিকান অঞ্চলে মানুষের যে ইংরেজি অ্যাকসেন্ট থাকে সেরকম একটা অ্যাকসেন্টে হোয়াট আর ইউ ডুইং হিয়ার, মানে এমনভাবে জিজ্ঞেস করছে, সেটা মোটেই একজন শ্বেতাঙ্গ মহিলার মুখের অ্যাকসেন্ট না। তো সে থতমত খেয়ে গেছে। তো সে বলতেছে, সে মানে একদম থতমত খেয়ে বলছে, হ্যাঁ মেডি অ্যান্ড ইউ। তো ওইখান থেকে কোনো রিপ্লাই নাই, তার দিকে তাকায় আছে এবং চোখটা জলজল করতেছে মহিলাটার। জলজল মানে কোনো প্রাণীর মতো না, মানে চাঁদের আলো পড়ে চকচক করে যে সেরকম। সে খুব অবাক হয়ে খেয়াল করলো এই যে শ্বেতাঙ্গ মহিলাটা হঠাৎ করে চেহারাটার ভাবটা আরো কৃষ্ণাঙ্গ মহিলার মতো প্রকট হয়ে উঠলো এবং মানে সে থতমত খেয়ে গেছে, এটি আসলে বুঝতে পারতেছে না। তারপর দেখলো মহিলাটা হাতটা সামনের দিকে একটু বাড়ালো, দেখলো হাতের আঙুলের নখগুলা একদম সুচালো, একদম সুচালো। তখন সে হঠাৎ করে কেঁপে উঠে ভাবতেছে যে কি তার হাতটা অটোমেটিকলি তার কোমরের কাছে চলে গেছে, যে তার গানের দিকে। তো সেই সময় ওই মহিলা তাকে বলতেছে, ইউ হ্যাভ মেড এ রং চয়েস। এই সময় সে দ্রুম করে একটা গুলির শব্দ শুনলো প্রচন্ড জোরে, এবং সে গুলির শব্দটা শুনে এরই ছিটকে পড়লো এক পাশে, মানে পাশে পড়ছে প্রচন্ড ভয় পেয়েছে, নিস্তব্ধতার মধ্যে গুলির শব্দ, দ্রিম করে গুলির শব্দ, সে ছিটকায় পড়ছে পাশে সে দেখলো, যেটা দেখলো সেটা দেখে সে প্রচন্ড রকমের ভয় পেল এবং অবাক হলো। এরকম অবাক সে কখনোই হয় নাই। সে দেখলো যে সেই যে মহিলাটা দাঁড়ায় ছিল সে একটা লাফ দিল পাশে, এবং মানে ওই গুলির শব্দের সাথে এগুলো খুব দ্রুত ঘটছে, একটা লাফ দিয়ে পাশে পড়লো এবং সে যখন লাফটা দিছে ঠিক বাতাসের মধ্যেই সে একটা কালো রঙের প্যান্থারে পরিণত হলো, কালো রঙের একটা লেপার্ডে, এবং সে খুব দ্রুত লেপার্ডটা দৌড়ে সে বনভূমির মধ্যে ঢুকে গেল। তো এডি থরথর করে কাঁপতেছে, তার হাতে তার নিজের হ্যান্ডগানটা বের হয়ে আসছে, সে চিন্তা করছে কি করবে, এবং সে সাথে সাথে তার কোমর হাতাচ্ছে ফ্ল্যাশ লাইটের জন্য, তার ফ্ল্যাশ লাইটটাও আছে। এই সময় দেখলো বাতাসে আরেকটা ফাঁকা ফায়ার হলো এবং সেই গুলির প্রচন্ড শব্দ, মানে এবং একটা ফুলকি উঠছে দূর থেকে, এবং তারপর সে দেখলো যে ফাঁকা ফায়ার করে তার কাছে চলে আসতেছে, তাকে ওখান থেকে সাউন্ড দিতেছে, মানে একজন যে ওই তা বলে আর ইউ ওকে বলে সামনে আসছে। তো এডি উঠে দাঁড়ায় ফ্ল্যাশ লাইট মারলো, দেখলো যে ওখানে 2-3জন গার্ড, তারা সেই তাদের যে সেই সাফারিটি সেখানকার 2জন আসলো। এডি উঠে বসলো, ইয়েস আই এম ওকে, হোয়াটস রং, হোয়াটস গোয়িং অন, সে জিজ্ঞেস করতেছে। তো তারা বলতেছে যে তুমি তাড়াতাড়ি আসো আমাদের সাথে, পরের কথা পরে। তাকে নিয়ে গেল, কোনো কথা নেই, তারা কোনো কথা বলতেছে না, এডিকে নিয়ে গেল এবং একজন তার হাত ধরে রাখছে, নিয়ে আসলো, নিয়ে এসে তাকে একদম মানে পুরো জায়গাটা তাকে নিয়ে পার হলো। এবং এডি দেখতেছে যে ওই সময় তাকে যখন নিয়ে আসতেছে এই বনভূমি পার হওয়ার সময় বাকি যে 2জন গার্ডের মধ্যে, ওই 2জন গার্ডের মধ্যে কিন্তু 3জন গার্ডের মধ্যে 2জনই কৃষ্ণাঙ্গ আর একজন হচ্ছে সাদা, এবং তারা পিছন ফিরে বারবার দেখতেছে, তাদের হাতে কিন্তু তাদের বন্দুক, একদম লোডের বন্দুক, এবং পিছন ফিরে বারবার দেখতেছে, এদিক ওদিক তাকাচ্ছে, হাতে ফ্ল্যাশ লাইট। এরকম করতে করতে তাকে নিয়ে সেই তৃণভূমিতে বেরোলো যেখানে ঘাস, সেই সময় তারা ওই বাকি 2জন যে তারা ফিরে তাকাচ্ছে, এবং তারপরে তারা সরাসরি তাকে নিয়ে গেল সেই তারা দেখলো যে সেখানে তারা একটা এসইউভি নিয়ে আসছে, মানে খোলা এসইউভি যেটাকে আমরা জিপ গাড়ি বলি, সেটাতে উঠায় ফেললো তাকে। এডিকে উঠায় তাড়াতাড়ি তারা চলা শুরু করলো। চলার সময় তখন এডি জিজ্ঞেস করলো, ওখানে যে শ্বেতাঙ্গ যে লোকটা ছিল তাদের দলনেতা যে 3জনের মধ্যে, তাকে জিজ্ঞেস করলো, বললো যে মানে কি সমস্যা, কি আমি এখানে কি দেখলাম আর কি। তো সেই যে শ্বেতাঙ্গ সে আবার সাউথ আফ্রিকান, ওখানে নেটিভ, সে বলতেছে যে আপনি রুল ভাঙছেন, ইউ শুডন্ট হ্যাভ ডান দ্যাট, মানে তো আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এখান থেকে যাওয়ার জন্য না, আপনি বের হয়েছেন কেন। সে এডি বলতেছে স্টপ দ্যাট ক্র্যাপ, আমি কি দেখছি সেখানে। বলে না 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 সেটা না, আপনি আমাদের জন্য বড় একটা রিস্কে ফেলছেন, আমাদের ইন্স্যুরেন্স আছে, আমাদের সমস্যা হয়ে যাবে এখানে। বলতে বলতে তাকে নিয়ে আসে, আনার পরে ওই লোকটা তখন তাকে বলে, তাদের যে একটা আলাদা ক্রাল ছিল যেখানে অফিস রুমের মতো, সেখানে তাকে বলে যে আপনি কি, মানে তাকে অনেক বকাবকি করে যে কেন বের হয়েছেন আপনি, আমাদের কত বড় রিস্ক, এটার জন্য আপনাকে পেনালাইজ করতে পারি আমরা, হ্যাঁ আপনাকে পেনালাইজ করতে পারি, আপনি আমাদের রিস্কে ফেলছেন, আপনার যদি কিছু হতো এটা আমাদের ইন্স্যুরেন্স ক্লেম করতে পারতাম, আমাদের লোক আসতো না। তো এডি তখন সরি বলে যে আমি এক্সট্রিমলি সরি, আসলে আমি বুঝতে পারি নাই, আমার মতো আমি বের হয়ে গেছি, আমার কিউরিয়াসিটি খুব বেশি ভর করছিল, বলে যে হ্যাঁ আপনাদের মতো কিউরিয়াস মানুষের জন্যই সমস্যাগুলো হয় আমাদের এখানে, তারপরে কোন একটা সাফারি এলাকা বদনাম হয়ে যায় এবং আমাদেরও হয়তো আপনার জন্য। তো এডি বলে যে কি ব্যাপার, আমি কি দেখলাম, আমি কিন্তু একটা স্ট্রেঞ্জ জিনিস দেখছি, তোমরাও দেখছো নিশ্চয়ই, নাহলে গুলি কেন করছো তোমরা। তখন লোকটা বলে যে তোমাকে একটা ঘটনা বলি, এডিকে বলে যে আপনার একটা ঘটনা বলি, ঘটনাটা হচ্ছে যেটা, এই যে আপনারা দেখতেছেন যে পাশে ফরেস্ট, আপনাকে যেতে মানা করলো, দিনের বেলাও কিন্তু আমরা কাউকে নেই ওই জায়গাটা কিন্তু আসলে কার্সড,
এটা মানে হন্টেড, যেটি বলেন হন্টেড, কার্সড। তো এটি বলে যে কিভাবে কার্সড, তখন বলছে কার্স হচ্ছে এইখানে একটা নারীকে দেখা যায়, বিশেষ করে একটা শ্বেতাঙ্গ নারী, সে আসলে শ্বেতাঙ্গ ঠিক না, সে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গর মিশ্রণে একটা নারী। তো কিরকম, তো এটি বলে কিরকম, মানে এইটা কেমন কথা, এটা আমি তো জীবনে শুনি না এই ধরনের ঘটনা। বলে এইটা হচ্ছে এইখানে একটা সময় একটা ইংলিশ ফ্যামিলি থাকতো, আজ থেকে 100 বছর আগে, যখন নাকি এখানে কলোনি ছিল তখন থাকতো, এবং তাদের মধ্যে অনেক সেই ফ্যামিলি থাকতো বিকজ অফ লাইক তাদের এখানে কার্যক্রম ছিল, তারা এখানে সরকারের কাজেই আসছিল এখানে। তো সেইখানকার যে মহিলা, সে খুব গ্রিডি ছিল, খুব লোভী ছিল সে। তো সে তার ইংল্যান্ডে কিছু সম্পত্তির প্রাপ্তির জন্য বা তার কিছু স্বার্থসিদ্ধির জন্য এইখানকার একজন নায়াঙ্গার সাথে কথা বলে, যারা নাকি জাদু করে আর কি, এখানকার উইচ ডক্টর, যারা ম্যাজিশিয়ান, এরকম একজনের সাথে সে কন্ট্যাক্ট করে, কথা বলে, এবং সেই উইচ ডক্টর তাকে বলে যে এইখানে অনেক রকমেরই কিছু আছে, তোমাকে আমি হেল্প করতে পারি অনেক কিছু নিয়ে, বাট আমি তোমাকে করব না। তো সেই শ্বেতাঙ্গ মহিলা অনেক ভাবে তাকে কনভিন্স করে, সেই উইচ ডক্টরকে বা জাদুঘরকে অনেকভাবে সে কনভিন্স করে তাকে কাজ করে দেওয়ার জন্য। তখন সেই জাদুকর তাকে বলে, তুমি যখন এই কাজটা করবা, তুমি কিন্তু ইউ উইল মেক এ প্যাক উইথ দ্য ডেভিল, মানে মানে ইসে বলে আর কি, তাকে বলে যে শয়তানের সাথে তুমি ডিল করবা তুমি, এবং সেটা কিন্তু খুব ভালো হবে না, এই ইভিল স্পিরিট উইল ইট ইউ, তোমাকে খেয়ে ফেলবে। তখন সেই মহিলা কিন্তু এটা কেয়ার করে না। তো যাই হোক, তো মহিলাকে তখন সেই কালো জাদুকর একটা রিচুয়ালের কথা বলে, সেই রিচুয়ালটা তাকে করতে হবে। তো সেই কালো জাদুকর বিশাল, তার কাছে সে তার জন্য একটা উপঢৌকন চায়। তো ওই মহিলা বিশাল কিছু পাওয়ার জন্য, কারণ ইংল্যান্ডে তাদের বিশাল প্রপার্টির ব্যবস্থা ছিল বা ব্যাপার স্যাপার ছিল, তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার ছিল, তো সেগুলো পাওয়ার জন্য সেও এখানে বেশ কিছু টাকা পয়সা, সে কন্টেস্টে কিছু না, মানে ইংল্যান্ডের কন্টেস্টে এখানে কিছু না, সে ব্যয় করে। তো এই জাদুকরকে দিয়ে সে কাজ করে। তো জাদুকর তার জন্য একটা কৃষ্ণাঙ্গ মহিলাকে নিয়ে আসে, সেখানে কৃষ্ণাঙ্গ মেয়েকে, কুমারী মেয়েকে নিয়ে আসে। আনার পরে সেখানে রিচুয়াল পারফর্ম করে সেই সাদা শ্বেতাঙ্গ মহিলাকে দিয়ে আর এই কৃষ্ণাঙ্গ মহিলাকে দিয়ে, এবং জাদুকর বলে যে এই যে মেয়েটার ওপরে অপদেবতা ভর করবে এবং সে তোমার উপরে ভর করবে, তোমরা এক হয়ে যাবা ফর দ্য টাইম বিং, এবং তোমরা অনেক কিছু, তখন তোমার অনেক কিছুই হয়ে যাবে কাজ, তুমি যা যা অনেক কিছু করতে পারবা, তোমার যা যা প্রয়োজন, এরকম কিছু। তো এরকম কিছু ব্যাপার ঘটে। তো কোনো এক এরকম পূর্ণিমার রাতে সেই জাদুকর তাকে ওই জঙ্গলের মধ্যে, ওই জায়গাটার মধ্যে যে তার সাথে সেই রিচুয়াল পারফর্ম করে। যাই হোক, এই রিচুয়াল পারফর্ম করার পরে নাকি ওই মহিলা চেঞ্জ হয়ে যায় অনেক, যে শ্বেতাঙ্গ মহিলা ছিল তার আচার আচরণ কথাবার্তা অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, তার হাজবেন্ডও তাকে চিনতে পারতো না, এবং সে পাগলের মতো হয়ে যায়, সে বাসা থেকে বের হয়ে যেত রাতের বেলা। এবং ইন দ্য মিন টাইম দেখে যে তারা ওখানে যে তাদের যে সম্পত্তি সংশ্লিষ্ট ব্যাপারগুলো ছিল ইংল্যান্ডে, সেগুলো কিন্তু দেখে যে তার ওই ফ্যামিলি, মানে ওই মহিলার হাজব্যান্ড ফ্যামিলি, দেখে যে সেগুলো সবই তারা পাইছে ওখানে, দে হ্যাভ রিসিভ দ্যাট, তারা ওখানে পেয়ে গেছে অটোমেটিকলি। এই মহিলা এখান থেকে আর নিষ্কৃতি পাচ্ছে না, এবং দিনে দিনে সে ওয়ার্স্ট অবস্থায় চলে যাচ্ছে। তো সেই শ্বেতাঙ্গ ভদ্রলোক যিনি ওখানে মানে কাজ করতেন থাকতেন, তিনি অনেকভাবে চেষ্টা করেন, তিনি সেই জাদুকরকেও ধরে নিয়ে আসেন, বলে যে তোমাকে কিন্তু আমরা বিচারের আওতায় নিয়ে আসবো, আমাদের সরকারের লোক দিয়ে বিচার করবো। তো জাদুকর তো কোনো পাত্তাই দিত না, তারা অন্যরকম, সে হাসতো, সে বলে যে তুমি আমাকে যে শাসাইছো, এর জন্য তোমাকে আরো বিপদের সম্মুখীন হইতে হবে। তো একদিন রাতের বেলা সেই মহিলা নাকি বাসার থেকে বের হয়ে হেঁটে জঙ্গলে চলে যায়। তো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে খুঁজতে বের হয় ভদ্রলোক, যে তার হাজব্যান্ড, এবং দেখা যাচ্ছে যে শেষ রাতের দিকে মানুষ চিৎকার চেঁচামেচি শুনে, একটা আর্তচিৎকার শুনে, এবং যখন যায় তখন সেই সাদা লোকটাকে, মানে শ্বেতাঙ্গ লোকটাকে মৃত অবস্থায় পায় পানির পাশে, ওই খালের পাশে পড়া দেখে। আর ওই মহিলাকে আর খুঁজে পায় না, সে মোটামুটি পুরাই ভ্যানিশড, তাকে আর খুঁজেই পায় না, তার কোনো ট্রেসই পায় না তার কেউ। তো বিভিন্নভাবে এটা নিয়ে তারা খোঁজ খবর করে, এবং তারা পরবর্তীতে ধারণা করে তাকে কোনো বন্য প্রাণী খেয়ে ফেলছে বা মেরে ফেলছে। তো আস্তে ধীরে সেই ফ্যামিলি তো ওখান থেকে মানে হয়ে যায়, তার নাই, তারা লোকটা মারা গেছে, মহিলাটাই, লোকটার সেই বডি চলে যায় ইংল্যান্ডে। তো মহিলাটাকে আর পাওয়া যায় না।
তো যাই হোক, এরপর থেকে অনেক বছর ওই এলাকাটা ওরকমই থাকে এবং ওখানে মানুষ উদ্ভট জিনিস দেখা শুরু করে। তার মাঝে ওই মহিলা, শ্বেতাঙ্গ মহিলাকে নাকি রাতের বেলা মানুষ দেখতে পেত এবং সে নাকি মানুষকে ডেকে নিয়ে যেত এই ফরেস্টের ভেতরে, জঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গায়, এবং তাকে যাকে নিয়ে যেত তাকে আর পাওয়া যেত না, তাকে হয় মেরে ফেলতো সে, এবং নাহলে পানিতে তার লাশ পাওয়া যেত, এরকম ব্যাপার স্যাপার ঘটতো। তো অনেকেই সেটা বলতো যে কার্সড মহিলা আর কি সেই জায়গার, এবং এই জন্য ওই জায়গাটাকে মানুষ পরিহার করে যায় না। এমনকি সেখানকার যারা নেটিভ ছিল তারাও নাকি ওই জায়গাটাকে এড়ায় চলে এবং তারা সেই জায়গাটাতে যেত না, এবং তারা গেলেও অনেক রকমের চর্চা করতো সেখানে, তাদের মতো মানে ব্যবস্থা নিয়ে তারা যেত, দিক দিয়ে যেত না। এবং অনেকেই বলে যে সেই যে জাদুকর ছিল সে এবং তার পরবর্তী যে ডিসেন্ডেন্ট তারাও নাকি মানুষ হিসাবে এক হয়ে যেতে পারে একজন, ওদের বিলিভ আর কি, সেখানকার বিলিভ যে তারা একজন আরেকজনকে সেই পুরানো তার পূর্বপুরুষকে তার ভেতরে নিয়ে নিতে পারে আর কি, তাদের ভেতরে এরকম একটা আছে, পূর্বপুরুষের সোলটাকে তারা নিয়ে আসতে পারে একসাথে এক হয়ে যেতে পারে তারা। তো তারা এটা বিলিভ করতো, উইচ ইজ তাদের বিলিভ। তো এই ব্যাপারগুলা এই এডিকে বলা হয়, সেই যে ভদ্রলোক ছিল সেখানকার ইনচার্জ, সে বলে। তো এডি শুনে বেশ অবাক লাগে তার কাছে এবং স্টোরিটা বেশ ইন্টারেস্টিং লাগে। তো সে বলে যে তাহলে তোমরা যে এখানে সাফারি ক্যাম্প করছো, বলে আমরা তো করছি, আমরা তো কাউকে যেতে দিই না, আমরা ওখানে বলি যে ওখানে যাওয়া যাবে না, ওখানে আমরা দিনের বেলাও ওখানে কাউকে নেই না, আমরা এই দিকটা তাদেরকে দেখাই, ঘুরাই ফিরাই এরকম, এবং সাধারণত যায় না। অতীতে মানুষ হয়তো এক সময় এখানে দুর্ঘটনার শিকার হয়েছে একটা দুইটা, বাট এগুলো আমাদের ব্লেমের মধ্যে পড়ে না। তো আমরা কিন্তু খুব কেয়ারফুলি এই সাফারি ক্যাম্প রান করি, এখানে আমরা এগুলো হইতে দিই না। তুমি একটা কিউরিয়াস মানুষ, তুমি বের হয়ে ওখানে চলে গেছো, এবং এটার কিন্তু পরবর্তীতে দেখবা তোমার মধ্যে কোনো কনসিকুয়েন্সেস আসতে পারে। তো যাই হোক, ওই ঘটনা শুনে এডি ওই দিন রাত পার করে। তো এই তৃতীয় দিন রাতের বেলা এডিদের থাকার পালা, ওই দিন তারা তাদের কটেজে ফিরে গেছে, মূল যেখানে তাদের যে ফ্যাসিলিটি থাকার। তো সেখানে যখন নাকি রাতের বেলা তারা ঘুমাইছে, এডি নাকি রাতের বেলা তার দরজার মধ্যে নক শুনতে পায়, মানে তার রুমে দরজায় নক হচ্ছে এবং ঠক 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 ঠক। তো তার ওয়াইফ তাকে বলে, ভিকি বলে যে এই দরজায় কে আসছে, রুম সার্ভিস মনে হয়। তো এডি যে দরজা খুলে দেখে কেউ নাই, পুরা ফাঁকা, মানে ওই করিডোরের মধ্যে কোনো মানুষ নেই, এবং করিডোরটা কিন্তু খোলা করিডোর ছিল, মানে বের হলে একটা বারান্দার মতো আর কি। বের হয়ে দেখতেছে সামনের কম্পাউন্ডে মানুষজন নাই, কিছু নাই, আবার দরজা লাগায় দেয়। তো এরপরে ওরা যখন আবার শোয়, আবার নাকি দরজায় নক হয় এবং এডি জিজ্ঞেস করে হুজ দেয়ার, তখন নাকি ওই পাশ থেকে ওই যে নারী কণ্ঠ শুনছিল, সেই নারী কণ্ঠ শুনে এডি ওপেন দ্য ডোর, এবং এই কণ্ঠ নাকি এডির সাথে তার ওয়াইফও শুনছে, এবং তারা খুবই ভয় পেয়ে যায়। এবং এরপর থেকে এডি মাঝে মাঝে মানে এরপর দিন তারা চলে আসে ওই জায়গার থেকে, বাট এডি নাকি এরপর থেকে ঘুমাইলে তার মধ্যে অনেক রকমই হয়তো দুঃস্বপ্ন দেখতো এবং সে দাঁত মুখ খিচায় উঠতো, তার খুব খারাপ অবস্থা হইতো। তো এডিকে পরবর্তীতে তারা, এডি যখন ইংল্যান্ডে ফিরে যায় তখন সে ওখানে যে চার্চে যায় এবং সেখানে এক ফাদারের সাথে কথা বলে, তাকে সে ফাদার দেখে টেকে বলে যে তোমার মধ্যে ডিমনিক পজিশন আসা শুরু করছে, তোমাকে আমাদের এক্সোরসিজম করতে হবে, দেখা যাক। তো এডির উপরে নাকি এরকম অনেক রকম ট্রিটমেন্ট তারা করে। যাই হোক, এডি এবং ভিকিকে পরবর্তীতে আবার সাউথ আফ্রিকায় ব্যাক করতে হয়, কারণ তাদের এই যে পূর্বপুরুষের যে ব্যবসা ইত্যাদির জন্য। তো সেগুলোর জন্য তারা ব্যাক করে অন্য জায়গায়, মানে ডিফারেন্ট জায়গায়, তারা তো ওই জায়গার কাছেও না। সেখানেও নাকি এডি উল্টা পাল্টা জিনিস দেখতো, এবং সেখানে এসেও তারা ওই চার্চে এসে ফাদারের কাছ থেকে হেল্প নিছে। তারপরও উদ্ভট জিনিস এডি এরকম দেখে, এবং এডি নাকি অনেক সময় রাতের বেলা দেখে যে সে যখন বাসায় ফিরে তার সামনে, তার গাড়ির সামনে দাঁড়ায় যেত। তো এডি তখন সাথে সাথে সে তার মতো সে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে এবং অনেক রকম বিপদ থেকে সে বেঁচে গেছে এবং সে ভয় পেত। তো এরপর থেকে এডি রাতের বেলা কোথাও গেলে সে মানে চেষ্টা করতো, মানে দিনের বেলা কোথাও গেলে চেষ্টা করতো সন্ধ্যার মধ্যে ব্যাক করে আসছে। তো সন্ধ্যা হয়ে গেলেই তার জন্য এটা ভয়েরই দাঁড়ায়, এবং সে প্রায় উল্টাপাল্টা ভয়ের এই ধরনের জিনিসপত্র ঘটে। এবং তার যে এখনো যে সে যে বাসায় থাকে, এই বাসার আশেপাশের প্যারামিটারের মধ্যেও নাকি অনেক সময় সে ভয় পায়, তার কাছে মনে হয় তার আশেপাশে ওই মহিলাটা আছে। তো এই কারণেই এডি আসলে ওই দিন যখন চলে আসছে এই দোকানটাতে এবং এসে রোমেলের দোকানে সে দাঁড়ায়, সে মোটামুটি মানে ভয় পাইতেছিল, সে আর রাতের বেলা একা ব্যাক করতে যাচ্ছিল না, কারণ তার যে রাস্তাটা বাসায় ব্যাক করা সেটা মোটামুটি একটা নির্জন রাস্তা। তো যাই হোক, রোমেলকে এইসব ঘটনা বলার পর রোমেল খুবই মানে ইন্টারেস্ট ফিল করে এবং সে রোমেল নিজেও খানিকটা ভয় পেয়ে যায়।
তো রোমেল তাকে বলে যে ইউনো হোয়াট, আমার তোমাকে আমার গাড়িতে নিয়ে চলতে মানে আমার নিজেরই ভয় লাগতেছে, সো এক কাজ করি, তুমিও তোমার ট্রাক নিয়ে চলো, আমি আমার গাড়ি নিয়ে চলি, একসাথেই যাই দুইজন, অসুবিধা নাই, তুমি তোমার মতো চলে যাও ওইটুক রাস্তা, আর আমি আমার মতো আমার বাসায় ব্যাক করে চলে আসবো, আমি আসলে তোমার বাসা পর্যন্ত আর যেতে চাচ্ছি না। তো এডি হেসে দেয় বলে আসলে তুমি তো আরো বড় চিকেন দেখা যায় আমার থেকে। তখন বলে যে না না, আসলে চিকেন না, আসলে আমার কাছে একটু অন্যরকম লাগতেছে তোমার। তো যাই হোক, তারপর তারা যখন স্টোর ক্লোজ করে রোমেল এডিকে নিয়ে তার সাথে যায়। রোমেল আসলে ওই দিন সাহস করে আর কি সে যায়, এডির একদম বাসা বন্ধই যায়। আসলে এডির বাসাও যেই জায়গাটা, সেই জায়গাটাও বেশি নির্জন। তো রোমেল যখন নাকি এডিকে তার বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে তার গাড়ি নিয়ে ব্যাক করে আসতেছিল, তার কাছেও ভয় লাগতেছিল। সে এডিকে ওয়েভ করে চলে আসে এবং তারা মোটামুটি নাম্বার এক্সচেঞ্জ করে, কথাবার্তা হয়। তো যাই হোক, সে ব্যাক করে রাতের বেলা আসে। তো রোমেল তিনি বলছেন যে রাতের বেলা তার কাছে বেশ ভয় লাগতেছিল এডিকে ড্রপ করে আসার সময়, কারণ বিশেষ করে একটা রাস্তা দিয়ে সে আসতেছিল, সেই রাস্তার দুই পাশটা বেশ গাছগাছালি। তার কাছে বারবারই মনে হচ্ছিল যে এডি যেরকম বলছে এরকম রাস্তার সামনে সে কিছু একটা দেখে ফেলবে, কিন্তু মানে আল্লাহর রহমতে সে কিছু দেখে নাই। তো রোমেল বাসায় চলে আসে, মানে সাবধানে চলে আসে এবং তার মতো সে বাসায় ফিরে। তো রোমেল বলছে যে ওইখানে আরো অনেক এরকম ঘটনা, এডির ঘটনা ছাড়াও সে এরকম আরো অনেক ছোটখাটো অন্যান্য রকমের ঘটনা সে শুনছে। সে বলছে যে এইখানে কিন্তু অনেক রকমের ঘটনা আছে এবং আমি আপনাকে আস্তে ধীরে আরো কিছু শেয়ার করব। তো যাই হোক, এরকম কিছু ঘটনা আমি যদি পাই আপনাদের সাথে আবারও শেয়ার করে ফেলবো। আজকে এই এডির কাহিনীটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা জানাবেন। হ্যালো লিসন, আসসালামু আলাইকুম। আজকে যে বাছাইকৃত ঘটনাগুলো ছিল সবগুলোই আপনাদের জন্য আমি প্রতিনিয়ত এই সুন্দর সুন্দর বাছাইকৃত ঘটনাগুলো নিয়ে আসতেছি। তো আপনাদের জন্য আমি প্রতিনিয়ত কিন্তু সুন্দর ঘটনা এবং ভয়ঙ্কর লেভেলের ঘটনাগুলো নিয়ে আসতেছি। আপনারা যে রিলেটেড ঘটনাগুলো শুনতে চাচ্ছেন প্রতিনিয়ত, সেই রিলেটেড ঘটনাগুলো নিয়ে আসতেছি। তো এর পরবর্তীতেও আপনাদের জন্য আমরা আরও সুন্দর সুন্দর ঘটনা নিয়ে আসবো। তো আমরা এর পরবর্তীতে আপনাদের জন্য একটা স্পেশাল এপিসোড নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সো এরকম স্পেশাল এপিসোডগুলো আপনারা শুনতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়তই কিন্তু আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর বাছাইকৃত স্পেশাল এপিসোডগুলো নিয়ে আসতেছি। তো এরকম সুন্দর বাছাইকৃত এপিসোড শুনতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা অবশ্যই এই আজকে যে ঘটনাগুলো শেষ পর্যন্ত শুনলেন এজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা জানাবেন যে আপনাদের কার ঘটনাটি কীরকম লাগলো এবং কার ঘটনাগুলো আপনারা শুনতে চান বেশি থেকে বেশি। এই ঘটনাগুলো আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন, যাতে আমরা বুঝতে পারি যে আপনাদের এই রিলেটেড ঘটনা এবং এর ঘটনাগুলো ভালো লাগে। সো এইরকম রিলেটেড ঘটনাগুলো আপনাদের মাঝে আমরা হাজির করাতে চেষ্টা করব। তো এর পরবর্তীতে আপনাদের জন্য আরও সুন্দর এপিসোড নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। আর আপনাদের সাথে যদি নিজেদের এরকম কোনো ভৌতিক ঘটনা এবং পার্শ্ববর্তী কারোর সাথে এরকম ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে আপনারা জানাতে পারেন আমাদেরকে। আমরা চেষ্টা করব আপনাদের জন্য এরকম সুন্দর ভৌতিক ঘটনাগুলো নিয়ে আসার জন্য। আর এর পরবর্তীতে আরও সুন্দর সুন্দর বাছাইকৃত ঘটনাগুলো আপনাদের জন্য ইনশাল্লাহ নিয়ে হাজির হব। আর আজকে যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমরা এরপরে একটা স্পেশাল এপিসোড আরও সুন্দর এপিসোড নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। তো অবশ্যই আপনারা এই চ্যানেলের পাশে থাকবেন। আর প্রতিনিয়তই কিন্তু এই চ্যানেলে রাত 10টার সময় ভিডিও পাবলিশ করা হয়। তো অবশ্যই আপনারা এই ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ।